আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে ক্লাসটি করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। যারা আসলে ক্লাসটি করতেছেন তারা অবশ্যই বাংলাদেশের মানচিত্রটা নিয়ে আজকে সামনে নিয়ে একটু বসার চেষ্টা করবেন। আবার বলতেছি, আজকে ক্লাসটি করার আগে আপনাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের সীমানা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং আপনারা মানচিত্রটা কীভাবে পড়বেন এবং কীভাবে গুছিয়ে পড়বেন, আজকে ইনশাল্লাহ আপনার এই দিকটা সকলে ভালো করে খেয়াল করবেন। আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার একটা চেষ্টা আছে যে আপনাদের বাংলাদেশের মানচিত্র সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হয়তো বা আপনাদের মনোরঞ্জন ক্লাসটাই হবে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করলে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, যাদের এই মানচিত্র দেখা না যায় তাদের ইনশাল্লাহ আমরা এই যে পাশে লিখবো, এই পাশে লেখা দেখলে আপনাদের ইনশাল্লাহ অনেক কিছু শেখা হয়ে যাবে। এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশে যে কীভাবে সীমা নির্ধারণ হলো, মানে যাবতীয় যত কিছু আছে সবগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের আজকে গুরুত্ব সহকারে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাই বলবো যে যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু উপস্থিতি জানান এবং আপনার ক্লাসে কী যুক্ত হয়েছেন। আশা করব সবাই একটু ক্লাসে আসেন, আপনারা আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। যেহেতু হচ্ছে আমাদের পেইড বেসিক ক্লাস, সো আশা করবো যে কেউ ক্লাসটি মিস দেবেন না। দেখেন, আপনারা আজকে একত্রিত হতেন, আজকে আমাদের পরীক্ষাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। আপনাদের যদি আগ্রহ না পায়, আসলে কি বলবো ভাই, ক্লাস নিতে আসলে ওরকম মন থেকে অনেক কিছু দিতে মন চায়, কিন্তু আপনাদের ক্লাসে অনুপস্থিত দেখে আপনাদের ক্লাসের প্রতি আমি নিজেই বিরক্তিবোধ হয়ে যাই। সো আমারই প্রতিদিন গ্রুপে বলে আসতে, ভাই ক্লাস সেরই সবাই ক্লাসে আসুন। এর থেকে বড় দুঃখের কথা কি বলবো রে ভাইয়ার। হ্যাঁ, সবাই একটু ক্লাসে আসেন, আপনারা তো ক্লাসে না আসলে হবে না ভাই, সবাই ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই ক্লাসে আসার চেষ্টা করেন, এসব ক্লাস করেন। দেখেন, আপনার যদি ক্লাসে উপস্থিত না পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। রাত্রি রয় দেখছেন, সে কিন্তু ক্লাসে উপস্থিত হয়েছে সে হাজার ব্যস্ততার মাঝেও। আপনারা যে আমরা এমন এক জাতি যারা কি করি, উজুহাতের উপজুহাত। আমরা উজুহাত দিতে এত ভালোবাসি যে নিজের যে একটা পড়াশোনার প্রতি গুরুত্ব আছে, এই গুরুত্বটা আপনাদের নাই। হ্যাঁ, আপনাদের এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগে, এই জিনিসটা খুব বাজে লাগে যে আপনারা আসলে পড়াশোনার মর্মই বোঝেন না এবং পড়াশোনার প্রতি আপনাদের তেমন গুরুত্ব থাকে না। তাই বলবো যে আমরা আপনাদের ক্লাস থাকেন, দেখেন আমরা কত সুন্দর ক্লাসটা চেষ্টা করি। কোনোদিন দেখেন তো আপনারা ক্লাসে সর্বোচ্চ জন উপস্থিত হয়েছেন, আমরা সর্বনিম্ন ক্লাস নিয়েছি। যখন আপনাদের সর্বোচ্চ ক্লাসে উপস্থিত দেখি তখন ভাই কী পরিমাণ যে ভালো লাগে ভাই, চিন্তা করা যায় না। কিন্তু আপনাদের আমি মানুষ নগদেই যে নগদে এই জন্য যে যাতে সবাই ক্লাসে কি যুক্ত হতে পারেন। সে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু আপনাদের রুলগুলো বলেন এবং আপনাদের উপস্থিতি জানান, আমরা আপনাদের উপস্থিতি জানালে ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, জাস্ট আমি চাই না আমি সময় নষ্ট করার জন্য। ক্লাসে যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন অনর্থক লুকোচুরি লুকিয়ে না থেকে কাইন্ডলি একটু আপনাদের রুলগুলো লিখে দেন। আপনারা রুলগুলো লিখলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি এবং আজকে ক্লাসটি একটা সুপার ডুপার ক্লাস হবে এবং আপনাদের যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা সে সম্পর্কে আমাদের ক্লাস হবে। আজকে আমাদের ক্লাসটা দুটি পর্বে, দেখেন আমরা কিন্তু একটি পর্ব শেষ করে দিতে পারি, কিন্তু দুটি পর্ব এই জন্য শুরু করি যে যাতে আমাদের পর্বটা ভালোভাবে ক্লিয়ার হয়। আপনারা যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন সবার রুলগুলো একটু লেখেন। আপনারা রুলগুলো লিখেই আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের রুলগুলো লেখেন। রুলগুলো না থাকলেও আপনারা উপস্থিত দিন, স্যার আমি ক্লাসে আছি। ক্লাসে কে উপস্থিত আছেন সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন। ক্লাসে যারা উপস্থিত আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন। আপনাদের আমরা কিন্তু পরীক্ষা শুরু করতে পারি না, আপনাদের উপস্থিতি ভালো না। আর চিন্তা করেন, আপনাদের যে আমরা একটা এক্সাম বেস আয়োজন করেছি ওই বেসেও মাত্র পরীক্ষা দিয়েছেন 23 জন, মানে এত পরিমাণ আপনাদের অবহেলা যে কোনো জিনিসের প্রতি কী বলবো রে ভাই। তাই বলবো যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন, আশা করবো সবাই একটু ক্লাসে দ্রুত আসেন, সবাই কি দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমি ক্লাসটি শুরু করে দেব। মাত্র অলরেডি 5 জন ভাই বোন যুক্ত হয়েছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি চাই না ক্লাসে এসে আপনাদের অনর্থক বকাবকি করার জন্য। দেখেন, জীবনটা কিন্তু আপনার, জীবনটা কিন্তু হচ্ছে আপনার। আমি চাই যে সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন, ক্লাসে যুক্ত হন। এখন আপনারা যদি ভাই ক্লাসে যুক্ত হন তাহলে কেমনে কেউ বলেন। আপনাদের আসলে কী বলবো ভাই,
মানে আমার এই সে কথা বলতে হয়। আমার বলতে বাধ্য হতে হয়। দেখেন আমাদের বেস্টগুলো এতটাই পরিমাণ আলসে পোলাপান, মানে এদের ক্লাসের প্রতি কোনো সিরিয়াসনেস নাই। মানে স্যার এসে দাঁড়ায় থাকে, তাদের খুঁজেই পাওয়া যায় না। এই হলো আমাদের ক্লাসের অবস্থা। আপনারা যদি ক্লাসে উপস্থিত না হন, বলে দেন স্যার ক্লাস করবো না আর, আমাদের কোর্সে ভর্তি হয়েছে এটাই না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্যার ক্লাস করবো না আর, ক্লাসে করবো না আর স্যার আপনি দেখেন আমাদের স্বর্ণা আক্তার যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছেন সানজিদা বেনু ক্লাসে উল্টা বলেন, সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, আপনাদের যুক্ত হলে আর আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, যে আপনাদের আর বলা যাবে না ভাই, আপনাদের আর কিছুই বলা যাবে না, ক্লাসে উপস্থিত নাই একদম। আচ্ছা, ক্লাসে যারা যুক্ত হয়েছে বলতে একটু, আজকে ক্লাসে যারা যুক্ত হবে আমি তাদের নামগুলো প্রকাশ করবো। হ্যাঁ, ক্লাসের নামগুলো প্রকাশ করবো, ক্লাসে যারা যুক্ত হবে। সো আমি এই যে স্ক্রিনশট রাখতেছি, আমি দেখেন এই যে আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি যারা যুক্ত হচ্ছেন ক্লাসে। দেখেন আজকে ক্লাসে যারা যুক্ত হচ্ছেন আমি সবগুলো আর স্ক্রিনশট দিয়ে রাখবো। হ্যাঁ, আয়সা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শরীফ আক্তার আমি ক্লাস যুক্ত হয়ে গেছে। যারা যুক্ত হবে তাদেরকেই আমরা আজকে রুল আকারে প্রকাশ করবো। হ্যাঁ, তাদেরকেই ক্লাস করাবো, বাকিদের কি গ্রুপে রেখে কী করবো? তাদের গ্রুপে তো কোনো লাভ নাই। হ্যাঁ, তারা ক্লাস করলে করুক, কাউকে আর গ্রুপে রাখা হবে না। গ্রুপে রেখে লাভ কি? ক্লাসই করেন না। আপনাদের আর কি বলবো ভাই, আমার আর বলার ভাষা নাই, ভাষায় হারিয়ে ফেলেছি। কারণ একটা মানুষ যদি সিরিয়াস না থাকে তাকে আর বলে লাভ কি? আমি কোনো চেষ্টা করলাম যে ভাই আপনাদের বেসে ভর্তি করেছি, খুব ইচ্ছা ছিল আসলে ভালো করে পড়িয়ে আল্লাহ তালা যেন একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, হয়তো বা আমার একটা মাধ্যমে। কিন্তু আপনাদের উপস্থিতি দেখে ভাই আমি নিজেই হতাশ, এতটাই হতাশ হয়েছি যে আর আপনাদের ক্লাসে উপস্থিত দেখে আমার আর বলার ভাষা নেই ভাই। ক্লাসে 8-9 জন ভাই বোন উপস্থিত থাকে ক্লাসে, আর বাকি বলার তো আচ্ছা বুঝছি আপনাদের পড়াশোনা কেমন সিরিয়াসনেস আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বড়কে। আচ্ছা, আমি আপনাদের চিনে গেছি আপনাদের কেমন ক্লাসের প্রতি সিরিয়াসনেস। আসলে আমরা আমাদের বাঙালি যাত্রায় এরকম, বুঝছেন, কোনো জিনিসের প্রতি সিরিয়াসনেস না, গুরুত্ব নাই কেই। আরে ভাই আপনি একটা জায়গায় ভর্তি হলেন, নিজের পকেট থেকে 500 টাকা খরচ করলেন, টাকা লাগে ভাই আপনি ঝোলে দিলেন, আমি তো আপনার ঝোলে দিলেন। আমরা খারাপ পড়ালে বলেন স্যার আপনি তো খারাপ পড়ান, স্যার ক্লাস আসতে মন চায় না। আমাদের পারলে গালি দেন, আমরা তো সংশোধন হবো, হয়তো বা আজকে আপনাদের বেস্ট পড়ালাম, জীবন আরও অনেক বেস্ট পড়াবো। কিন্তু দেখেন আপনাদের কাছে না শিখি তাহলে আমার জীবন শিখবো কি? হ্যাঁ, ওকে। আমি আসলে খুব ইচ্ছা ছিল যে আজকে ক্লাসে সবাই যুক্ত হবে। হ্যাঁ, প্রাণবন্ধ একটা ক্লাস হবে। এরপরেও আমি 8 মিনিট কথা বলে ফেলেছি। শুনেন, আজকের সময়টা যে কাজে না লাগাবে জীবনে কিন্তু অনেক আফসোস করবেন। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার কেন আফসোস করবো? এই জন্য আফসোস করবেন যে আজকের সময়টা কাজে লাগালেন না ভাই। আপনি যত কষ্ট হোক আপনি কিন্তু পারলে কিন্তু নিজেকে আরও ডেভেলপ করতে পারতেন। হয়তো আমাকে যেহেতু স্যার এই ক্লাসটা কেমন করবো, এই কাজটা কেমনে করবো, আসলে আপনাদের প্রতি কারো সিরিয়াসনেস না। যদি সিরিয়াসনেস থাকতো তাহলে আপনাদের ক্লাসে আমি অনেক উপস্থিত পেতাম। কিন্তু এরপরে উপস্থিত পেলাম না, বললাম না, আমি যে রুল আকারে লিখে রাখলাম, যারা যুক্ত হয়েছে রুলগুলো লিখেছে তাদেরকে ইনশাল্লাহ পিডিএফ দেবো, বাকিদের পিডিএফ দেবো না। গ্রুপে কোনো পিডিএফের কথা আসে না। গ্রুপটা আপনারা একটু নক দিয়ে রাখেন প্রিয় ভাই বোন, আমার ক্লাস এসে আপনাদেরকে পিডিএফ দেবো, বাকিদের তো পিডিএফ দিয়ে লাভ নাই। কারণ যারা ক্লাসের সিরিয়াস গুরুত্ব বোঝে না তাদেরকে পিডিএফ দিয়ে লাভ কী? আচ্ছা, ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আমি এরপর আপনাদের রুলগুলো কাইন্ডলি আমি কনফার্ম করে রেখেছি। আচ্ছা, আমাদের ক্লাসে শুরু করে দিই। যারা যুক্ত হলো না তাদের জন্য আমাদের ক্লাস আর ক্ষতি না হোক। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বাংলাদেশ একদিনে কিন্তু তৈরি হয়নি, তার মানে অনেক পরিশ্রম ফসলের ফলে আজকে বাংলাদেশ জন্ম হয়েছে। হ্যাঁ, আর বাংলাদেশ কিন্তু দুটি ভাগে বিভক্ত ছিল 1947 সালে, আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি অংশ বিভক্ত ছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর এই বাংলাদেশ কী হয়, বাংলাদেশ জন্মগ্রহণ করে। আর এই বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা বদ্বীপ। আর এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কিন্তু আছে। হ্যাঁ, আমরা জানি যে আপনাদের দুটি কথা না বললে নয়, দেখেন যে বাংলাদেশে কিন্তু অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আছে। আজকে আমরা মানচিত্রটা এর জন্য সামনে নিয়েছি, এই বাংলাদেশের মানচিত্রটা প্রিয় ভাই বোন আমার সবাই কিনে ফেলবেন, মানচিত্র থেকে অনেক প্রশ্ন আসে এবং আপনাদের কাজে লাগবে।
আমরা মূলত আজকে আমরা ক্লাসে ভৌগোলিক সীমানা সরকারকে আমাকে মানচিত্র চিনাবো যে মানচিত্র কোনটা কোন দিক এবং কিভাবে আমরা পড়বো সব কিছু আজকে ক্লাস আমরা বিস্তারিত A to Z আলোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র যারা ক্লাস যুক্ত হচ্ছেন অনুগ্রহপূর্বক আমাকে বলেন যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর যারা যুক্ত হয়েছেন সবাই একটু রুলগুলো লিখে দিন। ক্লাসগুলো বোরিং লাগে আমার, দেখছেন কত আসলে যদি আপনাদের বোরিং লাগে তা আমার কি লাগে বলুন তো ভাইয়া, মানে কি বলবো, ক্লাসে যখন আসি যখন না পাই তা আপনাদের খুব খারাপ লাগে যে কত কষ্ট করে একটা বেচ দিলাম, আপনাদের কত গালি শুনে একটা বেচ দিলাম আর এই ক্লাসে তো কম উপস্থিত, তখন সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। কাদের জন্য তো কিছু করি, হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন এটা ঠিক না। সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সবাই ক্লাস করেন, ক্লাসে ভর্তি আপনারা বোঝেন না কেন? এই যে একটা গ্রুপে ভর্তি হয়েছেন আপনারা এমনি করে পড়াশোনা করেন, আপনারা বাংলাদেশে এমনি করেন। আমি একটা কথা বলে রাখি, আমি মনির স্যার যতগুলা জিন মানুষকে পড়াইছি আমি কিন্তু এখন পর্যন্ত যতগুলা স্টুডেন্টকে পড়াই কল দিই সেই বাসায় ঠিক মতো পড়তেছে কি না, আমার এটা অভ্যাস। এখন আমি যদি ক্লাসে আসেন না আমি কিন্তু আপনার নদী ভাই আপনি ক্লাসে আসেন না কেন, বলে যে স্যার আমার ওই সমস্যা ওই সমস্যা। বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন বাঙালি জাতি কি সমস্যা থাকবেই ভাই। এই সমস্যাগুলো অতিরিক্ত কি নিজেকে পড়াশোনা করতে হবে। আপনি যখন ক্লাস শুরু আপনি সামনে ফোনটা রেখে দেন, ফোন রেখে দিয়ে ক্লাস করেন। আমি চাই না যে আসলে যে সমস্ত ভাই বোন যুক্ত হলেন না তারা আসলে যুক্ত হওয়ার চেষ্টা করেন, অনেকে পরীক্ষা আছে, আমার তারা বলছে যে পরীক্ষা আছে যুক্ত হতে পারলাম না। হ্যাঁ ওকে ক্লিয়ার স্যার। এখন তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। যারা যুক্ত হয়ে যাবে। নিশাত আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে একটু কাইন্ডলি সকলকে গ্রুপে জানিয়ে রাখবেন যে সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। মাত্র একটা ভাই যুক্ত হয়েছে, রিয়াদ ভাই যুক্ত হয়েছে, আর যুক্ত হয়েছে হারুন ভাই যুক্ত হয়েছে, আর বাকিগুলোর কোনো ক্লাসে খোঁজ খবর নাই। এই হচ্ছে আমাদের পড়াশোনার অবস্থা। কে কে বাড়ি কাজ করলেন কোনো খোঁজ খবর নাই, এই যে নোট করেছেন না করেছেন ভাই, নিজের ক্ষতি করে লাভ কি ভাই বলেন, নিজের ক্ষতি করে লাভ কি? আমি কি চাইলে কিন্তু আপনাদের ওরা ধরা কোর্স করে দিতাম, আপনি কোনো খুঁজে রাখতাম, আমি কিন্তু আপনাদের এরপরে খুঁজে রাখি ভাই। দেখেন আমরা আজকে বাংলাদেশের শুরুতে ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করব। ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করতে গেলে সবসময় আমাদের একটা আচ্ছা শুরুতেই আপনাদের একটা কথা বলে দেই যে আমাদের একটু যে যত বড় একটা মানচিত্র দেখতেছেন হয়তো বা দেখা যাচ্ছে না গোলা আকারে, কিন্তু এই মানচিত্র মূলত হচ্ছে 4টা ভাগে বিভক্ত। আমি আবারও বলছি এই যে আমাদের একটা মানচিত্র আছে এই মানচিত্রটা মূলত হচ্ছে 4টা ভাগে বিভক্ত। দেখেন 4টা ভাগে কীভাবে বিভক্ত হয়, আপনি যখন মানচিত্রর এই যে কী দাঁড়ান ভাই, যখন আপনি মানচিত্রর সামনে দাঁড়ালেন আপনার যে মাথার উপর আছে কি বলেন তো, মাথার উপর হচ্ছে উত্তর, মাথার উপর হচ্ছে কি উত্তর, মাথার উপরে হচ্ছে উত্তর। আচ্ছা লেখাগুলো না দেখা গেলে আমাকে অবশ্যই জানার চেষ্টা করবেন যে আমরা যখন সাউন্ড ক্লিয়ার, নেট ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আপনারা জানেন না আমি ক্লাসে আসার আগে যে আমাদের ওয়াইফাই লাইন আছে লোকটাকে ফোন দিই, স্যার যে কাকা লাইন সমস্যা কী করবো বলেন এখন, আচ্ছা বলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আপনি ক্লাস নেন, এইটু শুধু আমি আপনাদের করে দিয়েছি ভাই। দেখেন আপনি যখন এই যে এরকম মানচিত্রের পাশে দাঁড়াবেন ভাই বলতেছি, যখন আপনি এরকমভাবে আমি আবার বলতেছি যখন আপনি মানচিত্রের সামনে এরকমভাবে দাঁড়াবেন যে হাতের যে আপনার ডান দিকটা আছে, হাতের ডান দিকটা কি আপনার পূর্ব দিক, আবার আছে কি হাতের ডান দিক, এই যে আপনি একটা মানুষ বিবেচনা করেন, একটা মানুষ এখানে দাঁড়ায় আছে যে হাতের এই দিকটা হচ্ছে মানচিত্রের পূর্ব দিক। আমি আবারও বলছি যে হাতের এই দিকটা, আপনি যখন একটা মানচিত্রের সামনে দাঁড়াবেন দেখবেন যে হাতের এই দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক, আবার হাতের বাম দিক হচ্ছে আপনার পশ্চিম দিক। কী দিদি ভাই? পশ্চিম দিক। এখন তারপর দেখেন আপনি যখন যে কোনো মানচিত্রের সামনে যখন দাঁড়ালেন একদম মাথার উপর যে দিকটা হচ্ছে এই দিকটার নাম হচ্ছে কি উত্তর দিক, এই দিকটার নাম কি উত্তর দিক। এবং মানচিত্রের সবচেয়ে নিচে যে দিকটা হচ্ছে এই দিকটার নাম হচ্ছে দক্ষিণ দিক। আজকে ইনশাল্লাহ আপনাদের যেভাবে পড়াবো ভাই অনেক জায়গা পাবেন না, আসলে এগুলো বলা ঠিক না, এই জন্য বললাম যে যতটুকু জানি এবং এর মধ্যে আপনাদের সব বুঝতে যাওয়ার চেষ্টা করবো ভাই। বললাম যে মানচিত্রের হাতের ডান দিক পূর্ব দিক, হাতের বাম দিক পশ্চিম দিক, আর হাতের মাথার উপরের দিক হচ্ছে উত্তর দিক এবং নিচে হচ্ছে দক্ষিণ দিক। এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টা দিক বলার মেন কাহিনী হলো একটু পরে আপনারা বুঝতে পারবেন। তার মানে আমরা কিন্তু বাংলাদেশের মানচিত্রের যে দিকগুলো আছে আমরা দিকগুলো চিনে গেলাম। দেখেন প্রিয় ভাই বোন আমার এখানে 64টা জেলা আছে। আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করে 64টা জেলার সময় আপনাদের বিস্তারিত একটু হলেও বলার চেষ্টা করবো যদি ক্লাস থাকেন শেষ পর্যন্ত। তার মানে মানচিত্রের কয়টি দিক? 4টি দিক। একটা হচ্ছে কি উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক,
দক্ষিণ দিক। এখন আমরা যখন আসেন, ওকে, আমাকে সবাই কনফার্ম করুন যে আপনাদের কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা। কথাগুলো ক্লিয়ার হলে অবশ্যই জানাবেন। দেখেন, আমাদের এই মানচিত্র আছে না ভাই, মানচিত্রকে সবসময় আমরা দুটি রেখা হিসেবে কল্পনা করি। আমি আবারও বলতেছি, আমরা মানচিত্রকে দুটি রেখা হিসেবে কল্পনা করি। আচ্ছা, বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এই বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। রেখেন যে বাংলাদেশের অবস্থান কিন্তু একটা আছে যে বাংলাদেশ কি ভাই বলেন তো দেখি। এই বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব কিনারে আমি আবার বলছি কি দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত। দক্ষিণ পূর্ব কর্নারে কি অবস্থিত। এই কথাটা বলার মেইন কারণ হলো আপনাদের দেখেন যে বললাম কি উত্তর গোলার্ধে দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত কার এই বাংলাদেশের অবস্থান। আমরা যখন বিশ্বের মানচিত্রটা দেখি তখন দেখতে পারবেন যে এই যে এটা কিন্তু ভাইয়া বললাম কি এইটা হচ্ছে আপনার কি পূর্ব দিক। হ্যাঁ, এটা পূর্ব দিক, আর নিচেটা কি দক্ষিণ দিক। এই দক্ষিণ পূর্ব দিকের কর্নারে দেখবেন যে বাংলাদেশে কি একটা বাংলাদেশের মানচিত্র, যে বিশ্বের মানচিত্রের মধ্যে দেখবেন যে দক্ষিণ পূর্ব কর্নারে একটা ছোট একটা দেশ থাকবে, ওই দেশটা হচ্ছে কি বাংলাদেশ। আমি আবারও বলতেছি যে উত্তর গোলার্ধে দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত বাংলাদেশের অবস্থান। আর যখন আমরা এই মানচিত্রের দিকে তাকাই তখন দুটি রেখা কল্পনা করি। আবার বলো, যখন আমরা এই মানচিত্রের দিকে তাকাই এই মানচিত্রে সবসময় আমরা দুটি রেখা কল্পনা করি। একটা হচ্ছে আমার দ্রাঘিমা রেখা, রেখা, আর দুটি কল্পিত রেখা। আমরা এই মানচিত্রে কী করি সবসময় কি দুটি কল্পিত রেখা বিবেচনা করি। দুটি কল্পিত রেখা মানে কি দুটি রেখা আমরা কল্পনা করি। এই দুটি রেখা হচ্ছে, একটি রেখা হচ্ছে আপনার দ্রাঘিমা রেখা। দেখেন, একটি রেখা হচ্ছে আপনার দ্রাঘিমা রেখা, আরেকটা হচ্ছে কি আমার অক্ষরেখা। অক্ষরেখা। আমরা যখন মানচিত্রে দুটি রেখা কল্পনা করি, মানচিত্রে কী করি, এই মানচিত্রে কিন্তু দুটি রেখা আছে, এই যে একটা রেখা, এই যে একটা রেখা। আবার বলেছি মানচিত্রে কি রেখা আছে দেখেন, এই যে একটা রেখা, এই যে একটা রেখা। এই রেখাগুলো হচ্ছে, একটা হচ্ছে আপনার দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে কি আপনার অক্ষরেখা। আমি আবার বলছি, একটা হচ্ছে আপনার দ্রাঘিমা রেখা, আরেকটা হচ্ছে আপনার কি অক্ষরেখা। এই দুটি কাল্পনিক রেখা নিয়েই হচ্ছে আমাদের মানচিত্রে হচ্ছে দুটি কাল্পনিক রেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা। আচ্ছা, এখন এই যে দুটি দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা আছে, ওকে, আচ্ছা, গুড, ওকে, আচ্ছা, এখন এটা গুরুত্বপূর্ণ কথায় আসি। হ্যাঁ, সবাই মনোযোগ দেবেন। আজকে ক্লাসটা হচ্ছে আপনাদের গুরুত্ব সহকারে শোনার জন্য। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের কিন্তু একটা দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই মানচিত্রে সুন্দর করে বলা আছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই বাংলাদেশে একটা ভৌগোলিক অবস্থান রয়েছে। দেখেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে যে 20°34' উত্তর অংশ থেকে, দেখেন যে 20°, এটা ডিগ্রি বলে আর এটাকে বলে 34 মিনিট। 20°34' উত্তর অংশ থেকে, কি বললাম ভাইয়া, এই উত্তর অংশ থেকে এই 26°38' উত্তর দ্রাঘিমা কি উত্তর দ্রাঘিমাতে অবস্থিত। উত্তর দ্রাঘিমা, কি বললাম ভাইয়া, উত্তর দ্রাঘিমা, সরি উত্তর অক্ষরেখা। এটা থেকে উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। উত্তর অক্ষরেখা বিস্তৃত। আমি আবারও বলছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে, যদি উত্তর দিক থেকে বিবেচনা করেন, আর এটা হচ্ছে আমাদের 20°34' উত্তর থেকে, কি 20°34' উত্তর থেকে, মানে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মানচিত্রে কিন্তু এই দিকটা হচ্ছে কি বলতে, এই দিকটা হচ্ছে উত্তর দিক। এই দিকে দেখেন ভাই, এই দিকে হচ্ছে আপনার 20°34' উত্তর অংশ থেকে 26°38' উত্তর অংশে উত্তর অক্ষরেখা মতো বিস্তৃত। এবং তারপর দেখেন এই 88°
01 পূর্ব থেকে কি ভাইয়া, এই যে পূর্ব থেকে 92 ডিগ্রি বললাম কি ভাই, যে 92 ডিগ্রি 41 মিনিট, 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত হচ্ছে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমি আবার বলতেছি যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর দ্রাঘিমা কি উত্তর অক্ষাংশে বিস্তৃত, এবং 88 ডিগ্রি 01 উত্তর থেকে পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তার মানে কি এই পূর্ব দিকে এবং উত্তর দিকে কি বাংলাদেশের দ্রাঘিমা রেখাটা কি দ্রাঘিমা এবং কি অক্ষরেখা অবস্থিত। তার মানে আমরা কিন্তু জেনে গেলাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। আচ্ছা, এদের ভৌগোলিক আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখানে ওকে, ওয়ালাইকুম আসসালাম নিশা সাদিয়া আপু, ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। তার মানে সবাই আমরা একটু ভালো করে কি যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ দেখেন, তার মানে দুটি কল্পিত রেখা, তার মানে এটা হচ্ছে আপনার কি অক্ষরেখা, একটা কি দ্রাঘিমা রেখা। এই দুটি রেখা বরাবর উত্তর দিকে হচ্ছে আপনার কি উত্তর অক্ষাংশ এবং পূর্ব দিকে হচ্ছে কি মানচিত্রের পূর্ব দিকে হচ্ছে আপনার কি পূর্ব অক্ষাংশ। এই দুটি অক্ষাংশ নিয়ে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তার মানে আশা করি আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে গেছি। আর এটা যদি আমরা যদি এটা মনে রাখি 20, 34, 26, 38, তারপর হচ্ছে 88, 01 আর হচ্ছে আমাদের কি 92, 41। আমরা কীভাবে মনে রাখার চেষ্টা করবো, আর আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আসলেই জাস্ট ধারণাটা মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝতে পারছি। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিসে আসি। আচ্ছা, উদ্যোগটা কেমন হয়েছে বললেন দেখি, যে মানচিত্র ধরে যে আপনাদের বোঝাচ্ছি, এটা উদ্যোগটা কেমন হচ্ছে একটু কাইন্ড সকলে জানাবেন। হ্যাঁ দেখেন, আমাদের দেখেন প্রিয় ভাই বোন, আমাদের মানচিত্রের মাঝখান দিয়ে কি একটা রেখা গেছে, কি বাজগিস ভাই, এই যে দেখেন, এই যে মানচিত্রের মাঝখান দিয়ে যে একটা রেখা গেছে, বুঝতে ভাইয়া, এই মানচিত্র রেখা থেকে যে রেখাটা গেছে, এই রেখাটার নাম কি কর্কট ক্রান্তি রেখা। আমি আবারও বলতেছি যে বাংলাদেশের মধ্যখান দিয়ে, যে বাংলাদেশের মাঝখান দিয়ে, পুরা বাংলাদেশের মাঝখান দিয়ে কি গেছে বা একটা রেখা গেছে। আমি আবারও বলতেছি, বাংলাদেশের মাঝখান দিয়ে যে একটা রেখা গেছে, এই যে বাংলাদেশের মাঝখান দিয়ে যে একটা রেখা গেছে, এই রেখাটার নাম কি কর্কট ক্রান্তি রেখা। আমি আবার বলতেছি, কর্কট ক্রান্তি রেখা মাঝখান দিয়ে যে রেখাটি গেছে। আবারও বলতেছি, বাংলাদেশের মাঝখান দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, আর এই রেখাটা হচ্ছে আমাদের 23 ডিগ্রি 30 মিনিট উত্তর, হ্যাঁ উত্তর কি 30 থেকে 23 ডিগ্রি এবং 30 মিনিট উত্তরে অবস্থিত উত্তর বাকি, তার মানে কি বা 23 ডিগ্রি 5 মিনিট উত্তর। তার মানে কি আমরা কথা বুঝে গেছি, এখান থেকে আমরা কি কথাটা বুঝে গেছি যে বাংলাদেশের মাঝখান দিয়ে একটা কর্কট ক্রান্তি রেখা কি বাংলাদেশের মাঝখান দিয়ে, দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনার দেখা যায় কি না, আমি বলছিলাম যে সামনে একটা মানচিত্র রাখলে আপনাদের বুঝতে অনেক সুবিধা। তো এই যে বাংলাদেশের মাঝখান আছে, বাংলাদেশকে বিভক্ত করেছে একটা কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখাটা, এই রেখাটা আরেকটা নাম আছে জানেন ভাই, ট্রপিক অফ ক্যান্সার। যে মাঝখান বরাবর যে একটা কর্কট ক্রান্তি রেখা গেছে, এই কর্কট ক্রান্তি রেখার আরেকটা নাম আছে কি ট্রপিক অফ ক্যান্সার। আবার এই কর্কট ক্রান্তি রেখাটা কুমিল্লা শহর থেকে কি সব জেলার উপর দিয়ে গেছে। আমি আবার বলছি, এই কর্কট ক্রান্তি রেখাটা যে কুমিল্লা শহর থেকে সব জেলার কি উপর দিয়ে গেছে, কোনটা কর্কট ক্রান্তি রেখা। আবার বলতেছি, এই কর্কট ক্রান্তি রেখাটা কি যে কুমিল্লা জেলা শহর থেকে, সব জেলা কি গেছে উপর দিয়ে কি বয়ে গেছে। আর এই রেখাটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা।
তাহলে আমরা কিন্তু মোটামুটি শিখলাম যে আমাদের কর্কট ক্রান্তি কোনটা রেখা আছে। আচ্ছা, আজকে ক্লাসটা একটু সবাই মনোযোগ দিবেন। আজকে ক্লাসটা হচ্ছে কি কথাগুলো কান দিয়ে শোনার জন্য, এই লেখাগুলো আপনার খাতায় আছে, বেশি লেখতেছি না, আমি কথাগুলো বলার চেষ্টা করেছি আপনাদের। তারপরে হচ্ছে একটা জিনিস আপনার ভালো করে মনে রাখবেন যে এই যে মানচিত্রের যে একটা উপরের অংশটা আছে, কি বললাম যে মানচিত্রের এই উপরের অংশটা মানে কি এই পূর্ব থেকে যে মানে এই পূর্ব দেখেন, এই পূর্ব থেকে যে মানচিত্রের যে উপরের অংশটা আছে, আমি আবার বলছি মানচিত্রের যে পূর্ব থেকে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা হচ্ছে কি ভারত এবং মিয়ানমার অংশ নিয়ে বিস্তৃত থাকে, ভারত এবং কি মিয়ানমার অংশ নিয়ে অবস্থিত। এবং দক্ষিণে রয়েছে কি বঙ্গোপসাগর, এবং দক্ষিণে রয়েছে কি বঙ্গোপসাগর। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই বাংলাদেশের মধ্যে 3 ভাগ হচ্ছে স্থলভাগ এবং 1 ভাগ হচ্ছে কি জলভাগ। আমি আবার বলছি 3 ভাগ হচ্ছে আপনার জলভাগ এবং 1 ভাগ হচ্ছে কি স্থলভাগ। এই জিনিসগুলো কি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে এই যে বাংলাদেশের কি এই পূর্ব দিক থেকে এই দিক পর্যন্ত যে একটা রয়েছে মানে বাংলাদেশ এবং মায়ানমার অংশ নিয়ে বিস্তৃত, এবং দক্ষিণে রয়েছে আপনার বঙ্গোপসাগর। মোটামুটি আমরা বলতে গেলে একটা জিনিস সবসময় বলতে পারি যে 3 ভাগ রয়েছে আপনার স্থলভাগ এবং 1 ভাগ রয়েছে কি আপনার জলভাগ। এখন আমাদের আরেকটা প্রশ্ন আপনাদের সবসময় আসে যে ভারতের পশ্চিমে, ভারতের উত্তরে, পশ্চিমে, দক্ষিণে এবং পূবে কোন কোন ভারতের রাজ্য অবস্থিত। আজকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে এইগুলো জানার চেষ্টা করব। এখন আমরা মোটামুটি দেখেন যে কথাগুলো বলেছি সবাই কথাগুলো বুঝতে পারছেন? দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ গুড, 23.5 ডিগ্রি, হ্যাঁ সাবাস। আর দক্ষিণে কলকাতা আমাদেরকে তো 23.5 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হলে সবাই আমাকে একটু কনফার্ম করে দেখি। আচ্ছা, তার মানে আমাদের উত্তর বরাবর যা রয়েছে কি বলেন তো ভাই দেখি, উত্তর বরাবর রয়েছে আমাদের কর্কটক্রান্তি রেখা, এবং কি কর্কটক্রান্তি রেখা রয়েছে, এবং আর দক্ষিণে মকরক্রান্তি রেখা কেবল ধরে গেছে। দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা, আপনার কি উত্তরে রয়েছে আপনার কর্কটক্রান্তি রেখা, এবং দক্ষিণে রয়েছে আপনার কি মকরক্রান্তি রেখা। এই জিনিসটা সকালে ভালো করে আমাদেরকে উত্তরে হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা, এবং কি দক্ষিণে হচ্ছে আমাদের কি মকরক্রান্তি রেখা। এখন আমাদের যে বাংলাদেশ যে অবস্থিত, বাংলাদেশের আশপাশে যে মায়ানমার এবং ভারতের যে রাজ্য অবস্থিত, আজকে আমরা সে সম্পর্কে একটু দ্রুত জানার চেষ্টা করব। দেখেন প্রিয় ভাই বোন আমার, সকলে একটু মনোযোগ দিন। দেখেন উত্তরের অংশে নিরক্ষা মান হচ্ছে জিউরি, সাবাস, গুড। এই যে দেখি আজকে ক্লাসে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে যার যত জ্ঞান আছে সবাইকে কমেন্ট করেন দেখি। আমি আবার বলছি, আপনাদের বোঝানো ফাঁকে দেখবো যে কে কত জানেন আছে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে। আপনারা পারলে কি কমেন্টে উত্তরগুলো লেখেন, এর সাথে মতো উত্তরগুলো লেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, দেখি আমাদের ক্লাসে কোন মাধ্যমে যুক্ত হয়েছে। আচ্ছা, যা যুক্ত হয়েছে আমি আবার বলতেছি যে আজকে হয়তো বা অনেক ক্লাস মাথার উপর যাবে, এই জন্য যে সব মনোযোগ দিলে কি আপনারা অনেক ভালো কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, সবাই একটু ভালো করে মনোযোগ দিন। আচ্ছা, এখন দেখেন এই যে কয়েকটা অংশ আছে, আমি আবার বলছি এখানে কিন্তু মানচিত্রটা কিন্তু 7টা অংশে বিভক্ত, উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম অংশে কিন্তু বিস্তৃত। তার মানে এই উত্তরে দেখেন উত্তরে তাহলে কারা অবস্থিত? উত্তরে হচ্ছে আপনার মনে রাখবেন যে দেখেন এই পশ্চিমবঙ্গ উত্তরে, হ্যাঁ উত্তর অংশে অবস্থা আপনার কোনটা, যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য কি অবস্থিত কোন দিকে? উত্তর দিকে। হ্যাঁ, আবার বলতে দেখেন এই যে বাংলাদেশের মানচিত্র আছে, বাংলাদেশের মানচিত্রে উত্তরে অবস্থিত হচ্ছে আসাম, পশ্চিমবঙ্গ এবং কি হচ্ছে কি মেঘালয়। আসাম, পশ্চিমবঙ্গ কি হচ্ছে মেঘালয়। দেখেন আপনাদের দেখা যায় কি না, দেখেন এই যে আসাম, মেঘালয়, কি বলছে ভাই, আসাম, মেঘালয় আর হচ্ছে কি পশ্চিমবঙ্গ, এই তিনটা রাজ্য নিয়ে হচ্ছে কি উত্তর অংশ কোনটা অবস্থা, যে আসাম এবং মেঘালয়, আসাম এবং মেঘালয়। সবাই একটু ভালো করে মনে রাখবেন যে বাংলাদেশের উত্তরে রয়েছে কারা, ভারতের উত্তরে রয়েছে আপনার পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। কোন দিকে অবস্থিত? পশ্চিমে অবস্থিত। সবাই একটু ভালো করে
মনে রাখবেন যে পশ্চিমে কারা অবস্থিত, পশ্চিমে অবস্থিত হচ্ছে কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। আচ্ছা, তাহলে পূর্বে কারা কারা অবস্থিত রয়েছে দেখেন, পূর্বে কারা কারা অবস্থিত, পূর্ব অবস্থিত রয়েছে আপনার আসাম, ত্রিপুরা। এই পূর্ব অবস্থিত রয়েছে মানচিত্রের পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। আসাম, ত্রিপুরা, মিজোরাম হচ্ছে আপনার কি পূর্বে অবস্থিত, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এখন দেখেন যে পূর্ব অবস্থিত, দেখেন ভালো করছি, এই যে আসাম, মিজোরাম, আসাম, মিজোরাম হচ্ছে কি ত্রিপুরা, আসাম, মিজোরাম, ত্রিপুরা। তারপরে আপনার মনে দেখেন এই যে আসাম, ত্রিপুরা, দেখেন এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম। আবার বলে দেখেন আপনার দেখা যায় কিনা দেখেন, এই যে আসাম দেখেন পূর্ব অবস্থিত, পূর্বে কিন্তু এই দিকে কি পূর্ব দিকে আপনার যে আসাম, ত্রিপুরা এবং কি হচ্ছে মিজোরাম। এখন শুনে মনে রাখবেন যে আপনার আসামের সীমান্ত হচ্ছে 264 কিলোমিটার। এই আসামের দৈর্ঘ্য হচ্ছে কত কিলোমিটার বলতে পারেন, 264 কিলোমিটার, 264 কিলোমিটার। ত্রিপুরা কিন্তু ভারতে অবস্থিত, রাজধানী হচ্ছে কি আগরতলা। এই ত্রিপুরা অবস্থিত হলো ভারতে এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে কি আগরতলা, আগরতলা। সব আগর মানে কি ত্রিপুরা রাজধানী কি, ত্রিপুরা রাজধানী হচ্ছে কি আগরতলা, ত্রিপুরা কি আগরতলা। আর মিজোরাম, এই মিজোরামের মোট সীমান্ত হচ্ছে, এই মিজোরামের মোট সীমান্ত হচ্ছে কত, এটা হচ্ছে মোট সীমান্ত 264 কিলোমিটার। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 303 কিলোমিটার, 303 কিলোমিটার হচ্ছে কি আপনার এই মিজোরামের মোট সীমান্ত। তার মানে কি বাংলাদেশের পূর্বে কী আছে বলুন তো, তার মানে কি বাংলাদেশের পূর্ব কী কী আছে, বাংলাদেশের পূর্বে হচ্ছে কি ত্রিপুরা, মিজোরাম কি মিয়ানমার, ত্রিপুরা, মিজোরাম রাজ্য মিয়ানমার। পূর্বে হচ্ছে কি আপনার ত্রিপুরা, মিজোরাম রাজ্য কি মিয়ানমার, ত্রিপুরা, মিজোরাম আমার কি আছে মিয়ানমার, কি দিকে অবস্থিত, মিয়ানমার হচ্ছে আপনার কি পূর্বে অবস্থিত, মিয়ানমার কি আপনার পূর্বে অবস্থিত। তার মানে কি মানচিত্রের উত্তরে কোনটি অবস্থিত, মানচিত্রের কি উত্তরে অবস্থিত কোনটি বলা দেখবা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য কি উত্তরে অবস্থিত। তাহলে বাংলাদেশের পূর্ব অবস্থিত কারা কারা, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আসাম, ত্রিপুরা কি আসাম, ত্রিপুরা, মিজোরাম। আর হচ্ছে কি মিয়ানমার কোন দিকে অবস্থিত, আপনার হচ্ছে কি পূর্বে অবস্থিত। আচ্ছা, আশা করি কি সকলে ভালো করে বুঝে গেছেন। এখন দেখেন আর এই দক্ষিণ পূর্ব কর্নারে মনে রাখেন কি এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম হচ্ছে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম হচ্ছে আপনার কোন দিকে অবস্থিত, পূর্ব অবস্থিত। আর দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত হচ্ছে আপনার মিয়ানমার। দক্ষিণ পূর্ব অবস্থান কি মিয়ানমার। আমার মনে রাখেন যে দক্ষিণ পূর্ব দিকে কী অবস্থিত, মিয়ানমার। দেখেন এইটা কি বললেন তো ভাই, দেখি এটা কি মানচিত্র, এটা মানচিত্রের নিচে কোনটা, এই দক্ষিণ দিকে কোনটা, বঙ্গোপসাগর। দেখেন এই দক্ষিণ এবং পূর্ব কোনটা, এই দিকটা কিন্তু আপনার কি, এই দিকটা আপনি কিন্তু পূর্ব দিক, দেখেন এটা হচ্ছে আপনার কি পূর্ব দিক, এটা হচ্ছে কি দক্ষিণ দিক। এই দক্ষিণ এবং পূর্ব, দেখেন দক্ষিণ এবং পূর্বে কর্নারে কোনটা, দেখেন এই দক্ষিণ এবং পূর্বে কোনটা আছে, মিয়ানমার আছে। ক্লিয়ার আছে? দেখেন তার মানে কি দক্ষিণ এবং পূর্বের কর্নারে কোন দেশ আছে, মায়ানমার আছে। কোন দেশ আছে, মায়ানমার আছে। তার মানে কি দক্ষিণ পূর্বে কার অবস্থিত, দক্ষিণ পূর্ব কি মিয়ানমার অবস্থিত, দক্ষিণ পূর্ব অবস্থিত কি মিয়ানমার। আর আমরা দক্ষিণ পূর্ব অবস্থিত কি মিয়ানমার। এবং পশ্চিমে এটা পশ্চিম দেখেন ভাই, পশ্চিম না দেখেন, পশ্চিম মানচিত্রটা ভাগ করেন পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ। তার মানে কি বাংলাদেশের মানচিত্রে পশ্চিমে কার অবস্থিত, বাংলাদেশের মানচিত্রে পশ্চিম অবস্থিত হলো পশ্চিমবঙ্গ। দেখেন পশ্চিমে, তাহলে পশ্চিমে কারা অবস্থিত হবে দেখি, পশ্চিমে অবস্থিত কি পশ্চিমবঙ্গ। পশ্চিমে অবস্থিত কারা, ভারতের কি পশ্চিমবঙ্গ। এখান থেকে অনেক প্রশ্ন আসে যে বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত, কী বলতে যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এবং পূর্বে কারা অবস্থিত, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এবং বাংলাদেশের কি দক্ষিণ পূর্ব অবস্থিত করা, দক্ষিণ পূর্ব অবস্থান অবস্থিত করা মিয়ানমার। এবং বাংলাদেশের পশ্চিমে কি, বাংলাদেশের পশ্চিমে অবস্থান করে ভারতের কি পশ্চিমবঙ্গ। এবং আবার লেখেন কি উত্তরে, আচ্ছা সবাই লেখে ফেলেন তোমার দেখি। তার মানে কি পূর্ব দিকে কোনটা, দক্ষিণ দিকে হলো মিয়ানমার। এবং কি পশ্চিমে, এবং কি পশ্চিমে অবস্থা কি পশ্চিমবঙ্গ। এবং দক্ষিণে হচ্ছে কি বলুন তোমার দেখি, দক্ষিণে হচ্ছে কি দক্ষিণ মানে কি দক্ষিণ হচ্ছে আপনাকে বলা ভাই পায়ের নিচে, আপনার কি পায়ের নিচে, দক্ষিণ মানে কি আপনার পায়ের নিচে, দক্ষিণ মানে কি দক্ষিণ হলো বঙ্গোপসাগর। দক্ষিণে কোনটা, দক্ষিণ হলো
বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর মাথায় রেখে দিন। কি দক্ষিণে কারা? দক্ষিণ হচ্ছে কি বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের গভীরতম খাত নাকি ভাই যেটা নাকি, যেটা হচ্ছে কি সর্বনিম্ন খাত, কি সোয়াস অফ নো গ্রাউন্ড, সোয়াস অফ নো গ্রাউন্ড। এখন প্রশ্ন কি সোয়াস অফ নো গ্রাউন্ড কি বুঝো? যে সোয়াস অফ নো গ্রাউন্ড, সোয়াস অফ নো গ্রাউন্ড, এই সোয়াস অফ নো গ্রাউন্ড মানে হচ্ছে কি একদম সর্বনিম্ন খাত, একদম কি সর্বনিম্ন খাত বা গভীরতম খাত। এখন বলেন বুঝছেন কিনা? এখন বলেন প্রিয় ভাই বোন বুঝছেন কিনা? বুঝলে কমেন্টে ক্লিয়ার লেখেন, বুঝলে কমেন্টে ক্লিয়ার লেখেন। আর লেখাগুলো না বোঝা গেলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন স্যার বুঝি নাই, পুনরায় বুঝিয়ে দেন। কিন্তু এই যে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণে যে অবস্থিত যে বা ভারতের বিভিন্ন রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো আমরা মোটামুটি এখানে জেনে গেলাম। না বুঝলে সবাই আমাকে কমেন্ট করেন যে স্যার বুঝতে পারি নাই, পুনরায় বুঝিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুইটি পর্ব, এটা হচ্ছে আমাদের দুইটা পর্ব। আমরা দুইটা পর্বে এই ক্লাসটা সাজিয়েছি। ইনশাল্লাহ আপনাদের দুটা পর্বের মাধ্যমে কি ক্লাসগুলো কি পুরোপুরি শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, এখন সবাই কনফার্ম করেন দেখে আমি যা যা বোঝালাম এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কি না আমাকে সবাই একটু একবারকে কমেন্ট করেন দেখি। আচ্ছা, ওকে, দেখেন কে কে বুঝতে পারছেন সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি। স্যার বুঝতে পারছি, কেউ বুঝি নাই। যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কনফার্ম করেন যে স্যার বুঝি নাই বা বুঝে দেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু ঘুমাইলে চলবে না। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন বুঝতে পারেন নাই তারা সবাই একটু কমেন্ট করেন কে কে বুঝতে পারেন নাই, কে কে বুঝতে পারেন নাই। আচ্ছা, সবাই একটু আলহামদুলিল্লাহ লেখেন। সবাই যাদের ক্লিয়ার হয়েছে কি, যার যা ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্টে কি লেখেন, কমেন্টে ক্লিয়ার লেখেন। যার যা ক্লিয়ার হয়েছে, যার যা ক্লিয়ার হয়েছে সবাই একটু কি লেখেন, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন, সবাইকে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। আচ্ছা, যা ক্লিয়ার, যা ক্লিয়ার হয়েছে, যা ক্লিয়ার হয়েছে সবাই কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, কেউ বুঝতে পারলে সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন, বুঝতে পারলে সবাইকে কমেন্টে ক্লিয়ার লেখেন। আর যদি হুম স্যার আলহামদুলিল্লাহ এগুলো তো ইজি, ওকে ধন্যবাদ, সাবাস, গুড। এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থা থেকে প্রশ্ন আসলে কিন্তু আপনাদের কখনো কি কেউ কখনো আটকাতে পারবে না ইনশাল্লাহ। মোটামুটি আপনারা ভালোই বুঝে গেলেন, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসি বাংলাদেশের আয়তন সম্পর্কে। বাংলাদেশে চলেন দেখি বাংলাদেশের মোট আয়তন কত। বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন হচ্ছে আপনার 1,47,570 কিলোমিটার। কিন্তু একটা প্রশ্ন হলে আমরা সকলে আটকে যাই। প্রশ্নটা হলো যে বাংলাদেশের ছিটমহলের পরে, বাংলাদেশের ছিটমহল পাওয়ার পরে, বাংলাদেশের ছিটমহল বিনিময়ের পরে আয়তন কত? প্রশ্ন হতে পারে যে ছিটমহল বিনিময়ের পরে আয়তন কত? ছিটমহল বিনিময়ের পর লেখেন যে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন কত? ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,110 কিলোমিটার। সবাই একটু লিখে রাখেন যে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন হলো 1,47,610 কিলোমিটার। সবাই মনে রাখবেন যে এই ছিটমহল চুক্তি, এটা কিন্তু অনেক প্রশ্ন আসে, যে আমরা কিন্তু এখন খুব গভীর থেকে প্রশ্ন আসে যে এই ছিটমহল চুক্তিটা হয়েছিল 1 আগস্ট 2015 সালে। এইটা কার উপর ভিত্তি করে হয় আমি একটু বলে বলতেছি, যে ছিটমহল 1 আগস্ট 2015 সাল থেকে কার্যকর হয়। 1 আগস্ট 2015 সাল থেকে কি কার্যকর হয়? 2015 সাল থেকে কি কার্যকর হয়। এখন কথা হচ্ছে যে সবাই শুনে রাখেন যে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে সীমান্ত একটা চুক্তি হয়েছিল। এটা হচ্ছে মেবি 16ই মে 1974 সালে। 16ই মে 1974 সালে এই যে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল আপনার শেখ মুজিবুর রহমান, তাদের মধ্যে একটা সীমান্ত চুক্তি হয়েছিল। এই সীমান্ত নিয়ে অনেক জায়জামাল হইতেছে, বাংলাদেশে প্রচুর জায়গামাল আছে। যে এই সীমান্ত চুক্তি হয়েছিল 16 মে 1974 সালে। 1974 সালে কী হয়েছিল? সীমান্ত চুক্তি হয়েছিল। ওই সীমান্ত চুক্তির উপরেই 2015 সালের
আগস্ট কী হয়েছিল, আবার এই নতুনভাবে কি কার্যকর হয়েছিল কি এই ছিটমহল চুক্তি। এই ছিটমহল চুক্তি সম্পর্কে আপনারা জানতে গেলে সবসময় আমরা একটা জিনিস জানছি, বাংলাদেশের ভিতরে ভারতের 111টি বাংলাদেশের ভিতরে ভারতের 111টি ছিটমহল আছে এবং বাংলাদেশের ছিটমহল ভারতে আছে হলো 52টি। আচ্ছা, আমি একটু কথাগুলো বলে দিই যে সবাই লিখে রাখেন। সাবাস, গুড। বেলি আপু আসছো ক্লাসে, কেমন আছো? ওকে, সাবাস। এই যে আপনাদের মধ্যে যোগাযোগটা খুব ভালো লাগে, সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু প্রতি ক্লাস শেষে আপনাদের পড়া দিব। আজকে পড়াগুলো কম দিব, হ্যাঁ আজকে পড়াগুলো কম দিব যাতে আপনারা কি পুনরায় ভালো করে বুঝতে পারেন। এখন প্রিয় ভাই বোন আমার, মানে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে, লেখেন মোট ছিটমহল হচ্ছে, আমি আগে বলে রাখি যে মোট ছিটমহল হচ্ছে 162টি। মোট ছিটমহল হচ্ছে আপনার 162টি। এর মধ্যে বাংলাদেশে ভারতের ছিটমহল আছে কয়টি জানেন? ভারতের ছিটমহল আছে হলো আপনার 111টি এবং বাংলাদেশের ছিটমহল আছে। কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা কথা অনেক ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের ছিটমহল আছে, বাংলাদেশের ছিটমহল আছে হলো 51টি, আছে হলো 51টি ছিটমহল। আবারও বলছি যে বাংলাদেশের ছিটমহল ছিল আছে 51টি এবং বাংলাদেশের ভিতরে এই জিনিসটা কোনো কনফিউশন বা আপনাদের যে ভারতের ছিটমহল আছে 111টি এবং বাংলাদেশের ছিটমহল আছে 51টি। এই যে ছিটমহল সমস্যা, এর জন্য কি আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের এত ভারতপ্রীতি কেন? দেখেন প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশের কেন এত ভারতপ্রীতি, এইটা আসলে আমাদের আদি লগ্নকাল থেকে হয়ে আসছে। যখন শেখ মুজিবুর রহমান সরকার প্রধান হলো তখন থেকেই তাদের মধ্যে বাংলাদেশ আর ভারতের ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমরা নানানভাবে নানান কিছু বলতে পারি, কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আসলে ওরকম ইতিহাস গভীরে জানা হয় না, গভীরে জানতে গেলে এই সময় থেকে অনেক নেগেটিভ ধারণা আসে। হ্যাঁ, আসলে মোটামুটি ওই থেকে যে বাংলাদেশের সাথে ভারতের অনেক চুক্তি ছিল, সেই চুক্তিগুলো হয়তো বা তৎকালীন সরকার প্রধান অনেক ক্ষেত্রে অনেক সুবিধা দিত। সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের কিন্তু অনেক ক্ষতি হতো বাংলাদেশের। সেক্ষেত্রে তারপরে কিন্তু তারা এই যে শান্তি চুক্তি আপনাকে সীমান্ত চুক্তির মাধ্যমে একটা কার্যকর সিদ্ধান্তের অভিযোগ হয়েছিল কি 1 আগস্ট 2015 সালে। হওয়ার পর দেখেন, চিন্তা করেন একবার, এই যে আসলে কি জনবিচ্ছিন্ন শক্তি, মানে কথা আপনি যদি দেখেন ছিটমহল কি, আমি আপনাদের ক্লিয়ার করি ছিটমহলটা কি। ছিটমহলটা হলো আপনার এরকম যে আপনি মনে করেন যে আপনার বাড়িঘর নাই, এখন আপনি আপনার বন্ধুর যে এলাকা আছে আপনি ওই জায়গায় গিয়ে বস্তি স্থাপন করলেন। তার মানে কি আপনি কিন্তু ওই এলাকার জনগণ না, আপনি কিন্তু ওই এলাকায় কি একটা বসত বাড়ি করে নিলেন। তার মানে কি ওইটা আপনার কি একটা বিচ্ছিন্ন, মানে কি আপনি একটা বিচ্ছিন্নভাবে কি ওই এলাকায় বসবাস শুরু করলেন। বুঝতে পারছেন? এইভাবেই দেখা গেল যে বাংলাদেশে ভারতে 51টি ছিটমহল আছে। সেক্ষেত্রে কি উল্টো দিকে ভারতের 111টি ছিটমহল আছে, বাংলাদেশে আছে। কথা বলছেন? যেখানে সীমান্তবর্তী অনেক মানুষ দেখবেন যে বাঙালি অনেক সময় আপনার মারামারি করে সীমান্তবর্তী এলাকাগুলো, ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের হচ্ছে কি আপনার কি এইভাবে আপনার কি 111টি ছিটমহল বাংলাদেশে গড়ে ওঠে। আর ভারতে আপনার ছিটমহল হচ্ছে টোটাল 51টি। এই হচ্ছে আমাদের ছিটমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে দেখেন 162টি, হ্যাঁ কি লিখছি ভাই বলেন দেখি, 162টি। আচ্ছা, ওকে, তার মানে মোট ছিটমহল কয়টি আছে বলেন তো ভাই দেখি। মোট ছিটমহল 162টি, এর মধ্যে ভারতে আছে হলো আপনার 162টি, আপনার সরি 111টি এবং কি বাংলাদেশ আছে কি বাংলাদেশ আছে 51টি। হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের কথাগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, এখন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট
সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য। দেখেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে আপনার 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার হচ্ছে কি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে কি 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার। প্রিয় ভাই বোনে আমার যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টে লিখেন যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে সীমানা রয়েছে। দেখেন ভারতের সাথে, এই যে ভারতের সাথে সীমানা রয়েছে কত, ভারতের সাথে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত দেখে এখানে আছে কিনা, যে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে 4156 কিলোমিটার। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য, ভারতের সাথে কি সীমান্ত দৈর্ঘ্য, দেখেন ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য আছে কত, 4156 কিলোমিটার। কি আছে ভাই বলেন দেখি, 4156 কিলোমিটার হচ্ছে কি ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য। ভারতের কি সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার। আর দেখেন মিয়ানমারের সাথে সীমানা রয়েছে, যে মিয়ানমারের সাথে সীমান্ত, মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে, সীমান্ত দৈর্ঘ্য রয়েছে 271 কিলোমিটার। 271 কিলোমিটার। আচ্ছা সবাই একটু কমেন্টে লিখেন দেখি, কথা বলতে পারলাম কি বলতে পারলাম, মিয়ানমার কি সীমান্ত হচ্ছে কি 271 কিলোমিটার। তারপর কি বঙ্গোপসাগর বা সমুদ্রের সাথে মোট সীমান্ত হচ্ছে, দেখেন বঙ্গোপসাগর বা সমুদ্রের সমুদ্রের বাংলাদেশে কি সমুদ্রের সাথে মোট সীমান্ত, বাংলাদেশের সমুদ্রের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য, মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে কত, 711 কিলোমিটার। 711 কিলোমিটার। তার মানে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে কি 5138 কিলোমিটার। আর ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে, 4156 কিলোমিটার। আর মিয়ানমার সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে 271 কিলোমিটার। এবং বঙ্গোপসাগর বা সমুদ্রের সাথে মোট সীমান্ত রয়েছে 711 কিলোমিটার। 711 কিলোমিটার। আচ্ছা তার মানে মোটামুটি কি আমাদের এইগুলো কথাগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখেন, আচ্ছা এই কথাগুলো আমরা মুছে দিই। দেখেন এত সেন্স হয়েছে, হোম ক্লিয়ার, ওকে। এখন বলেন ভাইয়া, আপনাদের যা বললাম যে সিট মহলের পরে আমাদের 1,47,000 কিলোমিটার আপনার সীমান্ত দৈর্ঘ্য হয়ে গেছে। দেখেন এখন বলেন প্রিয় ভাই বোন আমার, যে কথাগুলো বললাম কথাগুলো বুঝছেন কিনা বলেন দেখি। যে আমি আবার বলেছি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য রয়েছে কত, 5138 কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার। হ্যাঁ ওকে। আচ্ছা ভারতের সাথে দেখেন বাংলাদেশের রাজনৈতিক সময়সীমা, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে আপনার 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল। আর একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, বাংলাদেশের অর্থনৈতিক
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল হচ্ছে কি বাংলাদেশের সাথে সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের সাথে কি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র কি 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল। তারপরে দেখেন ভারতের এই, আচ্ছা ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি দেখি বলেন দেখি। ভারতের মোট 5টি, ভারতের 5টি সীমান্তবর্তী রাজ্য রয়েছে, সীমান্তবর্তী রাজ্য রয়েছে, সীমান্তবর্তী রাজ্য রয়েছে। দেখেন ভারতের সাথে 5টি সীমান্তবর্তী রাজ্য রয়েছে। রাজ্যগুলো কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়। দেখেন লিখে দিই যে পশ্চিমবঙ্গ, পশ্চিমের পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এই হচ্ছে আপনার কি, আর হচ্ছে কি ভারতের 5টি সীমান্তবর্তী রাজ্য, যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। তাহলে এবং সবাই একটু ভালো করে মনে রাখবে, হ্যাঁ। এবং কি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় হচ্ছে কি মিজোরাম। আর এখানে সীমান্ত সংলগ্ন হয় দেখেন, গুড, 12 নটিক্যাল মাইল। আচ্ছা দেখেন সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাই দেখেন যে আপনারা ক্লাসে কে উপস্থিত হয়েছেন, মাত্র 7 জন ভাই বোন ক্লাসে উপস্থিত আছেন। আচ্ছা দেখেন এখন আপনাদের কি করতে পারি ভাই বলেন। আমি এতবার বলার পরও যে আপনারা ক্লাসে কেন আসে না, আসলেও যে এত আপনাদের ও লুকোচুরি ফাঁকি ঝুঁকি কেমনে হবে রে ভাই? এমন করে কি কোনো কোর্স চলে বলেন আপনারা? এমন করে কি কোনো কোর্স চলবে? আচ্ছা একজন মাত্র ক্লাস, বাকিগুলো কই আপনারা? কই আজকে বলেন? আবার দেখেন সীমান্তবর্তী মিয়ানমারের সীমান্তবর্তী 2টি রাজ্য রয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী 2টি রাজ্য, সীমান্তবর্তী, তার মানে কি মিয়ানমারের রাজ্য কি? মিয়ানমারের রাজ্য 2টি, মিয়ানমারের রাজ্য হচ্ছে 2টি, মিয়ানমারে কি রাজ্য হচ্ছে 2টি। একটা হচ্ছে আপনার চীন প্রদেশ, আর কি রাখাইন রাজ্য। চীন প্রদেশ একটা হচ্ছে আপনার চীন প্রদেশ, আরেকটা হচ্ছে আপনার কি রাখাইন রাজ্য। মাথায় রেখে দিন। আপনাকে আপনার রাখাইন রাজ্য। এখন বলেন মিয়ানমারের রাজ্য হচ্ছে 2টি রাজ্য, একটা হচ্ছে আপনার চীন প্রদেশ, আরেকটা হচ্ছে আপনার রাখাইন রাজ্য। এটা হচ্ছে কি রাখাইন রাজ্য। এই 2টি হচ্ছে কি আপনার মিয়ানমারের কি, আর হচ্ছে কি মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য। আচ্ছা আজকে ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের রুলগুলো বলে দিন ভাই, আপনাদের পিডিএফ দিব। বাকিদের তো আর পিডিএফ দিয়ে লাভ নাই। তারা পিডিএফ দিলে কখনো পড়েও না, কিছু করে না। কারণ যারা নিয়মিত তাদেরকে পিডিএফ দেই, যারা নিয়মিত ক্লাস তাদেরকে পিডিএফ দেই। বাকিদের পিডিএফ দিয়ে কী করবা? তারা তো পিডিএফ পড়ে না। তারা আমরা তো পিডিএফটা রেখে দিই। দেখেন আপনাদের কী বলবো ভাই, আপনার একটা এক্সাম বেস দিয়েছি, প্রায় 350 প্লান ভর্তি আছেন ক্লাসে। আপনাদের এক্সাম উপস্থিত দেখে মানে পিডিএফ দেওয়া মনে চায় না। কারণ পিডিএফ দিয়ে কয়জন পড়বে বলেন তো ভাইয়া? কয়জনই পড়বেন? আমার যে এমনি প্রাইমারি বেসের ভাই বোনেরা আছে তারা তো ঠিক মতো পরীক্ষা দেয় না, তাহলে কেমনি চাকরি হবে ভাই বলেন দেখি? তার মানে এখন কথা হচ্ছে কি যে এখন তো আমরা মাঝ থেকে কিছু প্রশ্ন পড়াই যে দেখেন সীমান্ত সংলগ্ন কিছু সীমান্ত সংলগ্ন নয়, সীমান্ত সংলগ্ন ভারতের 3টি রাজ্য নয়, যে সীমান্ত সংলগ্ন রাষ্ট্র নয়, সীমান্ত সংলগ্ন রাজ্য নয়। দেখেন কী কী আছে আপনার? এটা হচ্ছে আপনার কি নাগাল্যান্ড, তারপর আছে আপনার একটা হচ্ছে কি মণিপুর, অরুণাচল, এ হচ্ছে কি সীমান্ত সংলগ্ন রাজ্য নয়। আর আমরা আরেকটা জিনিস জানি যে 7 সিস্টার্স, এটা হচ্ছে আপনার 7 সিস্টার্স হচ্ছে আপনার 7 রাজ্য। কী কী বলেন ভাই দেখি? যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আর হচ্ছে এই 3টা।
তার মানে কি সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স হচ্ছে সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত রাজ্যগুলো হচ্ছে কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা, মিজোরাম। এই চারটা দেশ হচ্ছে কি, চারটা রাজ্য হচ্ছে কি যে সীমান্তবর্তী রাজ্য, এবং এই নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এই তিনটি হচ্ছে আপনার কি সীমান্ত সংলগ্ন নয়। এই সীমান্ত সংলগ্ন নয় এই রাজ্যগুলা কি কি নয় ভাই? এইগুলো হচ্ছে আপনার সীমান্ত সংলগ্ন নয়। আর আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এইগুলা হচ্ছে কি আপনার অ্যাপগুলো হচ্ছে আপনার কি সীমান্ত সংলগ্ন রাজ্য, সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত রাজ্য। আশা করি মোটামুটি আপনার যে কথাগুলো বললাম, কথাগুলো কি বুঝতে পারছেন? সবাই আমাকে কমেন্ট করে দেখি, সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি আপনার কথাগুলো বুঝতে পারছেন, কথাগুলো কি বুঝতে পারছেন? নির্জনা, ফারজানা, শশী, আচ্ছা আমাদের সাদিয়া আপু ক্লাসে যুক্ত হয় না কেন বলেন দেখি? এত সুন্দর ক্লাস হচ্ছে আপনাদের, আপনাদের আল্লাহ মাত্র 6 জন ভাই বোন ক্লাসে উপস্থিত। দেখি আজকে আপনাদের একটা মিটিং করি, হ্যাঁ আপনাদের মিটিং করি ক্লাস শেষে দেখি। আচ্ছা আজকে ক্লাসটা আমি আসলে এখান থেকে শেষ করব দুইটি কারণে। একটা মত হচ্ছে যে আপনাদের আজকে মিটিং করি ক্লাসে, কেন আপনারা উপস্থিত হন না? আচ্ছা যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন? আমাকে কনফার্ম করেন দেখি একটু। ক্লাসে আপনাদের তো বাজে উপস্থিতি, অথচ কালকে আমাদের বাংলা ক্লাস, এরপর আপনাদের ক্লাসে উপস্থিত নাই। আপনারা বলবেন তো স্যার ক্লাসে কেন আপনাদের উপস্থিত নাই, এটা বলেন দেখি। আপনাদের ক্লাসে আপনারা কেন, আপনাদের কেন উপস্থিত নাই? আজকে ক্লাসটা আমি আসলে বেশিক্ষণ লং করবো না, অল্প যা পড়েছি ইনশাল্লাহ পরবর্তী আমাদের পর্বে যেটা হচ্ছে ওটা আমাদের শেষ পর্ব। আচ্ছা আমি তারপরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আলোচনা করে দিই। দেখেন সবাই একটু বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোন শুনেন। বাংলাদেশের এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করি, হ্যাঁ দেখেন এই মানচিত্র থেকে আমরা কিছু প্রশ্ন দেখি যে এখন সবচেয়ে কথা হচ্ছে যে এই যে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে জেলাগুলো রয়েছে, কোন জেলা কোন দিকে অবস্থিত এটা আমাদের জানার দরকার আসলেও। আচ্ছা এটা আমরা পরে আলোচনা করি, তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আলোচনা করে দিই। দেখেন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? দেখেন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। তার মানে কি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। আর আর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, এই বাংলাদেশের বৃহত্তম, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম কি বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে কোনটি? সুন্দরবন। আর বাংলাদেশের আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? দেখেন দুইটা প্রশ্ন, যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সুন্দরবন। আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? দেখেন দুইটা প্রশ্ন, যদি বলা হয় যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আপনার মনে রাখবেন যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আপনার বাংলাদেশ। যদি পৃথিবীর প্রশ্ন করে বাংলাদেশ, আর যদি বাংলাদেশের বলে তাহলে কি হবে? সুন্দরবন। এই দুইটা জিনিস সকলে একটু ভালো করে মনে রাখবেন, যে কি মনে রাখবেন যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি বাংলাদেশ। এই দুইটা জিনিস কি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ স্যার ক্লাস আটকে গেছে বা ক্লাসে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কাইন্ডলি সকলে একটু আমাকে জানানোর চেষ্টা করবেন ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা হয়। আচ্ছা ফাতেমা মতো যুক্ত হলেন না ক্লাসে। আচ্ছা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ দেখেন
তার মানে আপনি দেখেন এখন থেকে বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী কি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? লেখেন যে বাংলাদেশ এবং ভারতকে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী, দেখেন বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি বলুন দেখি ভাইয়া। বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়া বাঙ্গা নদী। হাড়িয়া বাঙ্গা নদী, এই কথা সবাই লিখবেন। এই নদী নাম সবাই লেখেন যে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করছে একটা নদী আছে, নদীর নাম কি? হাড়িয়া বাঙ্গা নদী। এই জিনিস সবাইকে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে এখন প্রশ্ন দেবে স্যার তাহলে তার মানে আপনাকে প্রশ্ন কি ভাই বলেন দেখি। তার মানে আপনার এখানে প্রশ্ন হতে পারে যে তার মানে কি বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করলো কোন নদী বলেন দেখি। বাংলাদেশ এবং মায়ানমার, দেখেন মায়ানমার। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করছে কোন নদী? মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বিভক্তকারী নদী কোনটি? দেখেন বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে কোনটি? নাফ নদী কি করছে? বিভক্ত করছে। নাফ নদী বিভক্ত করছে কারা? এই বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করছে কারা? নাফ নদী কি আপনার কি করছে? নাফ নদী কি হচ্ছে? নাফ নদী আপনাকে বিভক্ত করছে। এই জিনিসগুলোকে সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জিনিসগুলা সবাই ভালো করে শিখে রাখবেন। দেখেন আপনাদের যে কথাগুলো বলেছি, আপনারা সবাই কি কথাগুলো কি বুঝতে পারছেন? আপনাদের যে কথাগুলো বলেছি সবাই কি কথাগুলো ভালো করে বুঝতে পারছেন? যে কথাগুলো বললাম সবাই কি কথাগুলো বুঝতে পারছেন? বুঝলে কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করেন। কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা, আপনারা একটা জিনিস শিখে নেন আজকে যে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পূবের জেলা কোনটি? দেখেন এখন হাসি যে কোন, এখন সবাই মনে রাখবেন যে সবাই একটু দেখে রাখেন যে বাংলাদেশের কোন দিকে কোন জেলা রয়েছে। এখন আমাদের যে মানচিত্র আছে, মানচিত্র কিন্তু কয়েকটা থাকবে বিভক্ত। কীভাবে দেখেন, একটা হচ্ছে যে কোনো জেলা আছে কি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, আবার কোনো কি উত্তর দক্ষিণ দিকে অবস্থিত, আবার কি পূর্ব পশ্চিম অবস্থিত। এখন বাংলাদেশে কয়েকটিভাবে 4টি জেলা আছে আপনার কোনটা কোন দিকে অবস্থিত আমরা কি আজকে এই সম্পর্কে জানার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিলে দেখতে পারবেন। দেখেন বাংলাদেশের পূবের জেলা কোনটি? বাংলাদেশের পূবের জেলা হচ্ছে বান্দরবান। পূবের জেলা কোনটি? পূর্বে কেন পূর্ব জেলা হচ্ছে কি বান্দরবান। কি জেলা ভাইয়া? বান্দরবান। এখন দেখেন তার মানে বান্দরবান জেলা যা বলছি, যে বলছে কি বাংলাদেশের পূবের জেলা কোনটি বলতে পারেন কি? বাংলাদেশের পূবের জেলা হচ্ছে বান্দরবান। আমি আবার বলেছি বাংলাদেশের পূবের জেলা কোনটি? বাংলাদেশের পূবের জেলা হচ্ছে বান্দরবান জেলা। এখন দেখেন মানচিত্রের যে আপনার দিকটা আছে, এই দিকের মধ্যে এই যে এই দিকে মানে কোন দিকে অবস্থা বলতে ভাইয়া? বান্দরবান থেকে আপনার বান্দরবান জেলা হচ্ছে আপনার কোন দিকে অবস্থা? পূবের জেলা হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলা। কোন ভাইয়া? পূবের জেলা হচ্ছে আমাদের কি বান্দরবান জেলা। পূবের জেলা হচ্ছে কোনটি? বান্দরবান জেলা। আচ্ছা, সকলে ধন্যবাদ। দেখেন তার মানে যদি আমি আপনাকে বলা হয় যে উপজেলা, দেখেন দেখি জেলা আপনার জানে কি সকলে জানেন যে কি প্রত্যেকটা জেলা কি আছে ভাইয়া? উপজেলা আছে। তার মানে উপজেলা কোনটি ভাই বলেন দেখি? থানচি। উপজেলা কোনটি? উপজেলা হচ্ছে কি থানচি। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে কি বাংলাদেশের পূর্বের জেলা কোনটি? বান্দরবান জেলা। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের উত্তরে জেলা। দেখেন বাংলাদেশের আমরা যখন মোটামুটি কী করছি 4টা ভাগে কিন্তু বিভক্ত করছি ভাই। 4টা ভাগে করছি না? এইটা হচ্ছে কি ভাই? পূর্ব জেলা। এটা কি ভাই? উত্তর জেলা।
আইটা কি ভাইয়া জেলা কোনটা জেলা? পশ্চিমে জেলা। আইটা কি ভাইয়া যেটা হচ্ছে আপনার কি উত্তর দক্ষিণে জেলা, এটা হচ্ছে কি হ্যাঁ দক্ষিণের জেলা। এই 4টা জেলা এখন আমরা মোটামুটি জানার চেষ্টা করবো যে কোন জেলা কোন দিকে অবস্থিত। তারপরে এখন যদি আমরা উত্তরে আসি, দেখেন উত্তর জেলা দেখেন, তার মানে আমাদের উত্তর জেলা কোনটি? আমাদের উত্তর জেলা হচ্ছে দেখেন উত্তর জেলা, উত্তর। তারপর আচ্ছা আমাদের একটু লিখে দিই যে পূর্ব পশ্চিম, একটু এগুলো লিখে দিয়েছি, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। আমি কিন্তু আপনাদের দিকগুলো দেখিয়ে দিয়েছি ভাই, আমি কিন্তু আপনাদের দিকগুলো দেখিয়ে দিয়েছি। তার মানে কি উত্তরে জেলা কোনটি? আপনার উত্তর জেলা হচ্ছে আপনার কি পঞ্চগড়, পঞ্চগড়। তাহলে পঞ্চগড়ের উপজেলা কোনটি বলুন দেখি ভাই? পঞ্চগড়ের উপজেলা কোনটি? পঞ্চগড়ের উপজেলা হচ্ছে আপনার তেঁতুলিয়া, মনে রাখবেন। আপনার পঞ্চগড়ের উপজেলা, পঞ্চগড়ের উপজেলা হচ্ছে আপনার কোনটি? তেঁতুলিয়া, তেঁতুলিয়া। তার মানে কি পঞ্চগড়ের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। এখন বাংলাদেশের দক্ষিণে জেলা কোনটি ভাই বলেন দেখি? বাংলাদেশের দক্ষিণে জেলা হচ্ছে কি ওই যে বঙ্গোপসাগর কি কক্সবাজার, কোনটি? কক্সবাজার। আর হচ্ছে আপনার কি হয় না ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া শুনি তোমার গর্জন, এই যে সেই গর্জন ভাইয়া, বুঝছেন? তার মানে কি টেকনাফ উপজেলা কোনটি ভাইয়া? টেকনাফ উপজেলা কোনটি? টেকনাফ হচ্ছে কি আপনার কক্সবাজারের উপজেলা। আচ্ছা এখন আমাদের 8টা জেলা আছে কি ভাই? দেখেন ভাইয়া মনে রাখেন পশ্চিমে জেলা কোনটি? পশ্চিমে জেলা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ। দেখেন ভাই পশ্চিমে জেলা দেখছেন, এই পশ্চিমে জেলা কোনটি ভাইয়া? চাঁপাইনবাবগঞ্জ। পশ্চিমে জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। না দেখেন তার মানে কি পশ্চিমে জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তার মানে কি আপনার পশ্চিম জেলা কোনটি? আপনার পশ্চিমে জেলা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ। আপনার উপজেলা কোনটি? শিবগঞ্জ। উপজেলা কোনটি? শিবগঞ্জ, মাথায় রাখেন। তার উপজেলা কোনটি? উপজেলা হচ্ছে আপনার শিবগঞ্জ। এই যে মানচিত্রে কোন দেখে বলুন তো? মানচিত্রে কি ভাই? মানচিত্রে এই যে আপনার এদিকে চাঁপাইনবাবগঞ্জ, দেখতে পারছেন? আর পঞ্চগড়, আর পঞ্চগড়কে বলা হয় কি আপনার হিমালয় কন্যা, বাংলাদেশের সর্বোত্তরের জেলা। এখানে কি ছিটমহল রয়েছে, 36টি ছিটমহল আছে ভাই এখানে। এই পঞ্চগড় জেলায় হচ্ছে আপনার 36টি ছিটমহল। আবার এই যে এটাকে যদি বলা হয় কি 163তম চা বাগান, অর্গানিক চা। এই অর্গানিক চা আপনার কোন জেলা হয়? আপনার পঞ্চগড় উৎপন্ন হয়। তার মানে আমরা কিন্তু মোটামুটি গেলাম যে আমাদের পশ্চিমে জেলা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ জেলা। পশ্চিমে বলে কি? পশ্চিমে বলে কি? পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ না, চাঁপাইনবাবগঞ্জ। আর উত্তর রয়েছে আমাদের কি? উত্তর রয়েছে পঞ্চগড় জেলা, পঞ্চগড়কে বলা হয় কি হিমালয় কন্যা বলা হয়। এবং দক্ষিণে রয়েছে কি ভাই? কি দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর কি কক্সবাজার। কোন দিকে রয়েছে ভাই? কক্সবাজার জেলা। এবং এই দেখেন কক্সবাজার জেলা, দেখেন কক্সবাজার জেলা। তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কি পূর্ব দিকে হচ্ছে আমার কি আমাদের পূর্ব দিকে রয়েছে বান্দরবন জেলা, উপজেলা হচ্ছে কি থানচি। তার মানে এখন আমাকে বলেন দেখি আপনাদের যে কথাগুলো বললাম, আপনাদের ক্লিয়ার হয়েছে? আপনাদের যে কথাগুলো বললাম আপনাদের কথাগুলো ক্লিয়ার হয়েছে? সবচেয়ে বেশি প্রশ্ন আছে ক্লাস বেঁধে গেলো কেন আমার? নেটওয়ার্ক প্রবলেম কার? উপজেলা থানচি। আচ্ছা ক্লাস কি ঠিক আছে বলেন দেখি, নেটওয়ার্ক প্রবলেম কার? দেখি ভাইয়া আপনাদের কথাগুলো ঠিকই আছে, হ্যাঁ কথাগুলো তো ঠিক আছে। এখন দেখেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে বুঝছেন কি না। না বুঝলে পারলে প্রশ্ন করেন, না বুঝতে পারলে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, না বুঝলে পারলে প্রশ্ন করেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো। নেট তো সমস্যা হওয়ার কথা না, নেট তো সমস্যা হওয়ার কথা না। নেট সমস্যা হলে আমাকে অবশ্যই জানান, প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, না বুঝলে পারলে প্রশ্ন করেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কনফার্ম করে যে স্যার বুঝতে পারি নাই। না বুঝতে পারলে আমাকে কনফার্ম করে স্যার বুঝতে পারি নাই, আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। দেখেন আচ্ছা এখন আমাকে কনফার্ম করেন যে আপনারা বুঝতে পারছেন কি না, আপনারা বুঝতে পারছেন কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন যে স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। যাদের ক্লিয়ার হয়েছে সবাই আমরা কী করি, সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, গুড। এই দিক থেকে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে ভাই, সব থেকে বেশি প্রশ্ন আসে আপনাদের এখান থেকে, প্রশ্নটা বেশি আসে। যারা বুঝতে পারি নাই তারা সবাই আমাকে একটু কমেন্ট করে দিন স্যার বুঝতে পারি নাই,
তার মানে আমাদের পূবের জেলা কোনটি? এটা ছিল বান্দরবন জেলা ভাই। হ্যাঁ, এটা ছিল বান্দরবন জেলা, বান্দরবন জেলা। তার মানে কি পূর্ব কোন জেলা বলতো? বাংলাদেশের পূর্ব অবস্থিত হলো বান্দরবন জেলা ভাই। আপনার পূর্ব অবস্থিত হলো বান্দরবন জেলা এবং আপনার পশ্চিমে হলো, দেখেন পশ্চিমে হলো আপনার কি চাপাই নবাবগঞ্জ জেলা। আর আপনার উত্তরে ছিল কী ভাই বলেন তো? উত্তরে ছিল আপনার পঞ্চগড় এবং দক্ষিণে রয়েছে আপনার কি? দক্ষিণে রয়েছে আপনার কক্সবাজার জেলা। আশা করি সকলে বুঝতে পারছেন। আপনার যে কথাগুলো বলেছি ইনশাল্লাহ এই কথাগুলো সকলে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আমরা পরবর্তী ক্লাসে একদম A to Z আপনাদের একদম শেষ পর্বের ক্লাসে আমাদের বাংলাদেশের যে ভারতের সাথে যে বাংলাদেশের মোট যে 32টি জেলা, আপনার যে সীমান্তবর্তী জেলা রয়েছে, আমরা A to Z এই সম্পর্কে আপনাদের আলোচনা করার চেষ্টা করব। ভারতের সাথে যে বাংলাদেশের 32টা জেলার সম্পর্ক রয়েছে, ইনশাল্লাহ আমরা আপনাদের সব কিছু ক্লাস কি বেঁধে গেছে দেখেন তো ভাই। ক্লাস কি কোনো সমস্যা হয়েছে? আমাকে সবাই কনফার্ম করেন দেখি, ক্লাসে কি কোনো সমস্যা হয়েছে বলেন দেখি। ক্লাসে কি সম্পর্ক রয়েছে আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রিয় ভাই বোন আমার, দেখেন একটু মোটামুটি ক্লিয়ার করে নেন। রিফাত হোসেন ভাই দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে এখান থেকে এই টপিক থেকে অনেক হট প্রশ্ন আসে, প্রশ্ন আসবেই। কি বললাম যে বাংলাদেশের পূবের জেলা, এই যে 4টা ভাগে মানচিত্র বিভক্ত আছে, এই মানচিত্রের আপনার পূবের জেলা হচ্ছে কি? মানচিত্রের পূবের জেলা হচ্ছে আপনার বান্দরবন জেলা এবং এই বান্দরবন জেলার উপজেলা হচ্ছে আপনার থানচি। আমি আবার পরে বলেছি যে পূবের জেলা আরও একটু ক্লাস নেন। আচ্ছা দেখি বলা যাবে কীভাবে ভাই যে পূর্বে জেলা হচ্ছে কি বান্দরবন, উপজেলা হচ্ছে কি থানচি এবং পশ্চিমে অবস্থিত কোনটা? চাঁপাই নবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ হচ্ছে কি উপজেলা এবং উত্তর অবস্থিত হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়কে বলা হয় কি? হিমালয় কন্যা। পঞ্চগড়কে বলা হয় কি? পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা বলা হয় কি? পঞ্চগড়কে হিমালয় কন্যা বলা হয়। আর দক্ষিণে অবস্থিত কি? দক্ষিণ তালপট্টি কক্সবাজার এবং কক্সবাজার উপজেলা হচ্ছে কি? টেকনাফ। কক্সবাজার কি উপজেলা হচ্ছে কি? টেকনাফ। আর মিজোরাম দেখেন, এই মিজোরামের উৎপত্তি কি জানেন? লুসাই হতে কর্ণফুলীতে উৎপত্তি। এই ছিল দেখেন আমি যে কথা বলবো আপনাকে বুঝতে পারছেন? কথাগুলো কি বুঝতে পারছেন যে কথাগুলো বলা আপনাদের এই মানচিত্রটা আসলে বোঝানোর খুব ইচ্ছা ছিল আজকে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এই ক্লাসে আমি আজকে একটু মানচিত্র সম্পর্কে আলোচনা করি, তাহলে আপনাদের আরও মোটামুটি ক্লিয়ার হবে অনেক কিছু। আচ্ছা, মানচিত্র সম্পর্কে সমস্যা আছে কাকা আপনারা বলেন দেখি। মানে মানচিত্র চিনা জানার সমস্যা স্যার, পূর্বে তো সিলেট না ভাইয়া, পূর্ব হচ্ছে আপনার আপনার হচ্ছে কি? পূর্ব হচ্ছে আপনার বান্দরবন জেলা। পূর্ব হচ্ছে আপনার কি? বান্দরবন জেলা। কি পূর্ব হচ্ছে আপনার বান্দরবন জেলা। দেখেন পূর্ব হচ্ছে আপনার কি? পূর্ব হচ্ছে আপনার বান্দরবন জেলা। দেখেন মানচিত্র দেখায়, দেখেন মানচিত্র দেখেন যে মানচিত্রে আপনার পূর্ব হচ্ছে কি? বান্দরবন জেলা। সিলেট দেখেন, সিলেট, এই যে সিলেট হচ্ছে আপনার কি? সিলেট হচ্ছে আপনার হচ্ছে উত্তর এবং কি পূর্বের মাঝামাঝি হচ্ছে আপনার হচ্ছে ক্লিয়ার আছে নেট। আচ্ছা, যে সমস্যা হলে আমার কাছে বলবেন। দেখেন এই পূর্বের জেলা হচ্ছে আপনার কি? বান্দরবন। খাগড়াছড়ি দেখেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। দেখছেন বান্দরবন, এই যে বান্দরবন। বাংলাদেশে কি সবচেয়ে পূর্ব জেলা কোনটি? বান্দরবন। দেখেন এইটা আপনাকে বলতে ভাই, এটা হচ্ছে আপনার কি? দক্ষিণ। এটা হচ্ছে আপনার কি? দক্ষিণ। আর এটা হচ্ছে আপনার কি? পূর্ব। এই পশ্চিমের পূর্বে হচ্ছে কি? বান্দরবন পার্বত্য অঞ্চল। আর এইটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি। দেখেন জিনিস দেখেন ভাই, এই পাহাড়ি অঞ্চলগুলো দেখেন শেষ কোন দিকে হচ্ছে? মানে বাংলাদেশের সীমান্তবর্তী শেষ জেলাগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেন যে বাংলাদেশের শেষবর্তী জেলাগুলো হচ্ছে যে দেখেন বাংলাদেশের সীমান্ত জেলা কিছু আপনার পঞ্চগড় বলে কি? পঞ্চগড় কি বাংলাদেশের শেষ সীমান্ত অবস্থা? ঠাকুরগাঁও অবস্থিত। দেখেন দিনাজপুর থেকে হচ্ছে আপনার নবাবগঞ্জ, রাজশাহী। দেখছেন রাজশাহী কি একদম কি পাহাড় ঘেঁষে মানে কি সীমান্তবর্তী শেষ জেলা রাজশাহী। তারপরে হচ্ছে রাজশাহী থেকে আছে আপনার মেহেরপুর, কুষ্টিয়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, তারপরে ঝিনাইদহ জেলা, যশোর,
তারপর হচ্ছে সাতক্ষীরা জেলা, তারপর সাতক্ষীরা থেকে সুন্দরবন কি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, তারপরে সীমান্তবর্তী জেলা থেকে হলো দেখেন এই যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে এই মানচিত্র কিন্তু ভাই এখান থেকে কী হচ্ছে এই যে এইদিকে এই মানচিত্রটা এখান থেকে কোন দিকে আসছে ভাই এই দিকে আসছে, এই যে এইদিকে হচ্ছে এই যে এইদিকে আপনার এখান থেকে দেখেন ভাই এই যে এখান থেকে হচ্ছে আপনার এটুকু হচ্ছে মায়ানমার, আপনার মায়ানমার। আবার এখান থেকে যতটুকু আসে আপনি এই যে এখান থেকে ভাই এখান থেকে যতটুকু আসলেন একদম পূর্ব উত্তর এবং পশ্চিম এই যে এই এরিয়া পর্যন্ত হচ্ছে আপনার কি এই এরিয়া পর্যন্ত হচ্ছে আপনার কি ভাইয়া আপনার ভারতে যে বর্তমান রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলোর পাশাপাশি কি সীমান্তবর্তী জেলা। ভারতে মোট 32টি জেলা আপনার কি যুক্ত আছে। আর আমরা একটা আরেকদিন জানি যে 3 বিঘা করিডোর, এই 3 বিঘা করিডোর নিয়ে একটা ছিল যে মুজিব সীমান্ত চুক্তি। এই 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে 178 আপনার বর্গ কিলোমিটার। প্রথম এটা আপনার সীমান্ত যে খুলে দিয়েছিল এটা আপনার খুলে দিয়েছিল 26 জুন 1992 সালে মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তির মাধ্যমে, এবং 16 মে 1974 সালে কী হয়েছিল বেরোবাড়ি হস্তান্তর 3 বিঘা করিডোর কি স্থানান্তর করেছিল। এই 3 বিঘা করিডোর নিয়ে আমাদের অনেক আন্দোলন, এই যে সীমান্ত চুক্তি আস্তে আস্তে এই অনেক আন্দোলন এটা নিয়ে হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না যে কী পরিমাণ তারা আসলেই করে। আমি বাস্তবিক দিক থেকে আমাদের নেত্রকোনা আমাদের আচ্ছা দেখি এটা কি নেত্রকোনা জেলা দেখি আমাদের ক্লাসে আজকে ক্লাসটা উত্তর পূর্ব সিলেট, হ্যাঁ উত্তর পূর্ব হচ্ছে সিলেট, সাবাস গুড। আচ্ছা সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারলে ক্লাস আর কন্টিনিউ করবো না, আজকে ক্লাসটা আজকে কন্টিনিউ করার ইচ্ছা নাই। খুব খারাপ লাগলো আপনাদের উপস্থিতি দেখে, খুব ইচ্ছা ছিল যে 35 জন ভাই বোনকে নিয়ে ক্লাসে উপস্থিত থাকবো। আমি এরপরেও ক্লাস শেষে আপনাদের সবাইকে নক দিব, মানে গ্রুপে কল দিব, সবাই একটু গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার দেখি কয়টা বাজে সবাই কি এখন আচ্ছা ওকে ক্লাসটি আজকে এখানে শেষ করে দিচ্ছি। এরপরেও যারা ক্লাস করেছেন তারা অবশ্যই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, কোনো ক্লাস মিস দিবেন না। ইনশাল্লাহ কি আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় ভাই বোন আমার আমি আবারও বলছি যে বাংলাদেশের মানচিত্র 4 টাকা বিভক্ত, পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ 4টা অংশ আপনার বিভক্ত। আশা করি সকলে মোটামুটি বুঝে গেছেন। এখানে আপনাদের অনেক আলোচনা করার ইচ্ছা ছিল আজকে, কিন্তু আপনাদের ক্লাসে উপস্থিতি দেখে খুব কষ্ট পেলাম। তবে হ্যাঁ সমস্যা নাই, এরপরে প্রতি ক্লাসে বা আপনাদের উপস্থিতি যেই হোক সুপার ডুপার ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা পড়া দেবো কি? আচ্ছা পড়া দেওয়ার খুব ইচ্ছা ছিল। আপনারা বাসায় কে কে পড়েন আমাকে বলেন দেখি একটু, আপনারা বাসায় কে কে পড়েন আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি ক্লাসে আপনারা কে কে ঠিকমতো পড়াচ্ছেন। আপনার মিটিং আচ্ছা আমাদের এখানে সাউন্ড কম, বেশি শুনতে পারছি না, আমার এখানে সাউন্ড কম। আচ্ছা আমি পড়া দিই, হ্যাঁ আজকে আচ্ছা অল্প করে পড়া দিব। আচ্ছা আমি দেখেন প্রিয় ভাই বোন আমার এত বেশি পড়াতে লাভ নাই, শুধুমাত্র যেহেতু আমাদের প্রাইমারিতে 2টা বিষয় হট, মানে 2টা বিষয় কি 25, 25, 50 কি বাংলাদেশ বাংলা বেশি, মানে বাংলা ইংরেজি পড়া দিব। আমার পড়া আদায় হয়ে গেছে, হ্যাঁ বাংলা এবং ইংরেজি পড়া দিব, বাংলা এবং ইংরেজি পড়া দিব, 2টা বিষয় পড়া দিব। আর দিব কি গণিত, এই 3টা বিষয় আজ থেকে পড়া দিব, মানে আজ থেকে বলতে কন্টিনিউ কি 3টা বিষয় পড়া দিব, মানে বাংলা ইংরেজি গণিত 3টা বিষয় হলে কিনা আমাদের যে কোনো চাকরি কিন্তু আমরা এগিয়ে থাকতে পারি। প্রিয় ভাই বোন আমার বাংলা পড়া হচ্ছে চর্যাপদ, বাংলা কি চর্যাপদ, বাংলা হচ্ছে চর্যাপদ, আর হচ্ছে বাগধারা না চর্যাপদ মুখস্থর দিয়ে আমরা চর্যাপদ সন্ধিটা রিভিশন দিবেন। এইটা হচ্ছে কি বুট বই, এটা হচ্ছে ভাই কি বুট বই থেকে পড়বেন, সন্ধিটা পাবেন কি বুট বই থেকে। আমি বলতেছি চর্যাপদ আপনার যে গ্রামার বইটা আছে ওইটা থেকেই পড়বেন। আর ইংরেজি যদি মুখস্থ টপিক বলি, ওই যে বললাম না যে এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি নিজে পড়া দিব। আপনারা আমার কাছে আপনার দুঃখ লাগে ভাই, এটা আমি আবারও বলছি ভাই, আপনাকে আমাকে মনে করা দেন না কেন, আমাকে বলেন না কেন ভাই, গ্রুপে তো পড়া দিব না, গ্রুপে যাবোই না গ্রুপে পড়া দিতে, কারণ তারা পড়ে কি তারা বুড়ো তো পড়ে না, যারা পড়া দেখে ভাই যারা আসলে পড়ার ইচ্ছা আছে আমাকে নক দিয়ে আমি আপনাদের পড়া দিব। যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ভাই, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 20টা আমি নিজে দিব, এইটা আমি নিজে পড়া দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার নিজের পড়া, আমি নিজে পিডিএফ দিব, পার্সোনাল পিডিএফ দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন
আর হচ্ছে সিনোনিম, এই সিনোনিমটা পড়া দিব 20টা করে। সিনোনিম 20টা করে, সিনোনিম কয়টা করে? 20টা করে, সিনোনিম 20টা করে। আর গণিত বাসায় কী কী পড়া নেবেন? গণিত বাসায় পড়বেন হলো অল্প করে পড়া দেবো, তো অল্প করে পড়া দেবো, বেশি পড়া দেবো না। যে গণিতটা হবে বাসায় পড়া দেবেন কি গণিত, গণিত কী কী করাইছিলাম মনে আছে আপনাদের? গণিত সূচক রিভিশন, গণিত কি সূচক রিভিশন, কি পিডিএফ খাতা, সূচক রিভিশন করেন। আচ্ছা, এই যে এত কম পড়া দিব, আপনারা এখন খুশি বলেন তো? এইভাবে পড়া দিলে আপনাকে আবার শিখবেন? বলেন আমাকে, কে কে রাজি আছেন? স্যার সায়েন্স বিজ্ঞান পড়া দেন, পিডিএফ দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনি এমন সময় মনে করে দিয়েছেন, মানে আজকে পড়া দিয়েছেন, আজকে তো মনে করলে হবে না। এখন বলেন গুগল মিট করেন, সপ্তাহে মিটিং আসলে। আচ্ছা, গুগল মিট করব, আসলে গুগল মিট না হলে কিছু হয় না। ইনশাল্লাহ এবার শুক্রবার গুগল মিট করবো, দরকার ক্লাস 20 মিনিট পরে দেবো, তাও গুগল মিট করব। গুগল মিট ছাড়া উপায় হবে না আমাদের। এখন দেখেন ভাই, এখন বলেন, এত পড়া বেশি দিব না আমি আপনাকে, আমাকে বলেন দেখি যে যে পড়াগুলো দিলাম গণিত, ইংরেজি এবং বাংলা, এগুলো ঠিক আছে কিনা বলেন দেখি ভাই। পড়া কি এখন? আচ্ছা, আমি একটা পড়া দিই যে রাইট ফর্ম অফ রিভিশন, রাইট ফর্ম অফ পড়াইছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব রিভিশন, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ কি ভার্বস, এইটা রিভিশন, এটা রিভিশন মানে যেটা পড়াইছি রিভিশন, এটা রিভিশন। আর ওই যে বিজ্ঞান বললাম না, বিজ্ঞান পড়া আমি নিজে দিব, আপনাদের পিঠে দিব। বিজ্ঞান আমাকে মনে করা দিন, পিঠে দিব। আসলে ভাই না, সব কিছু দিতে মন চায়, কিন্তু আপনাদের আগ্রহ দেখে মানে কি বলবো, আর আসলে পরে দেওয়ার মন চায় না। এখন বলেছেন ক্লাসে পড়া দেই, প্রিয় ভাই বোন আমার, কেউ শেয়ার করবেন না এই গ্রুপে আর এদের নিয়ে কোনো কথা নাই ভাই। সূচক লাগার একদম রিভিশন। আচ্ছা বলেন, এখন বলেন, অল্প অল্প পড়া দিব, আপনার বাসায় ভালো পড়ে নেবেন, অল্প অল্প পড়া দিব, বাসায় পড়ে নেবেন, যথেষ্ট প্রাইমারিয়ার জন্য, গুড। হ্যাঁ, প্রাইমারিয়ার জন্য যথেষ্ট পড়া, অল্প দিব, অল্প করে পড়া দিব, অল্প করে পড়া দিলাম, বাসায় অল্প করে পড়ে নেন, বাসায় অল্প করে পড়ে নেন। দেখেন এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই কনফার্ম করেন যে বুঝতে পারছেন কিনা। দেখেন যে অল্প করে পড়া দিলাম, যে আপনারা হিসাব ভালো করে পড়ে নেবেন। দেখেন প্রিয় ভাই বোন, আমি পড়া দিয়ে আপনারা পড়েন না, আসলে আমার কি বলবো, বাংলাদেশের পোলাপান যে পড়াশোনা করে না, এটা হচ্ছে কি অনলাইনে বড় সেক্টরটা। হ্যাঁ, আচ্ছা, সায়েন্সের একটা শর্ট সিলেবাস দেন। সায়েন্সের ভাই আমার কাছে সব চাবেন ভাই, এই শর্ট সিলেবাস পাবেন না, আমি শর্ট জিনিস পছন্দ করি না তো ভাই। চাকরি পাবেন আপনি, শর্ট কেন করবেন ভাই? শর্ট করে বয়স শেষ হবে, চাকরি পাইতেন না। শর্ট বলতে কিছু নেই ভাই, পড়েন, যা পারেন সব পড়েন। ওইগুলো এখন না ধরে লাস্টের দিকে ধরেন, মেইন টপিকগুলো আগে আয়ত্ত করা উচিত। আরিফুল ভাইয়া কোনটা ভাই একটু বলেন দেখি আমাকে। মেন, আচ্ছা এইটা থেকে কম আসে, ওইগুলো এখন না ধরে লাস্টের দিকে ধরেন, মেইন টপিকগুলো আমাদের। আচ্ছা আমাকে একটু বলেন দেখি ভাইয়া, আমাকে একটু বলেন দেখি। গুড, এই যে ভাইয়া ভালো বুঝছেন, আমাদের মেন টপিক যেগুলো আছে, মেন টপিকগুলো আলোচনা করে দিলাম। আপনারা মেন টপিকগুলো কি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কি মেন টপিকগুলো পড়াই আনা হবে। তার মানে আগে আমাদের বাংলা ইংরেজি গণিত এইগুলো সবাইকে ভালো করে একটু পড়ার চেষ্টা করেন, ভালো করে একটু পড়ার চেষ্টা করেন। আচ্ছা তাহলে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি, প্রিয় ভাই বোন আমার। আমাদের আগামীকাল সমাজের উপরে ক্লাস হবে। আগামী ক্লাসটা সায়েন্স বিষয়ে আরও ক্লাস নেব আমরা, সমস্যা নেই, এখানে টপিক্স করলেই। আচ্ছা এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের আবার রিকোয়েস্ট করছি, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি আছেন, তারা সবাই চেষ্টা করেন কি ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য। আমরা যে পড়াগুলো দিই, কি পড়াগুলো খাবার করেন, এই পড়াগুলো প্রতিদিন রিভিশন দিবেন, প্রতিদিন ঘুমানোর আগে রিভিশন দিবেন, তাহলে দেখবেন আপনার কি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর সবাই চেষ্টা করবেন ক্লাসে আসার জন্য। ক্লাসে তো উপস্থিত হলে হবে না, সবাই চেষ্টা করবেন কি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় ভাই বোন আমার, সবাই যুক্ত হন এবং নিয়মিত ক্লাসগুলো করেন।
আপনাকে অনেক অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।